সংজ্ঞা মুখস্থ এ ধরনের কোনো বিষয় নাই। আপনি মূলত এখন সবাইকে বুঝায় বলবেন যে আর্গুমেন্টের দুইটা ক্যাটেগরি যে সাধারণত করা হয়, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ, এই ব্যাপারগুলো আসলে কি, এই ব্যাপারগুলো আপনি বুঝাবেন এক্সাম্পল সহকারে, আচ্ছা কমন এক্সাম্পল আর আমাদের ধর্মীয় জগতের কিছু এক্সাম্পল, কারণ আমাদের মূল উদ্দেশ্য ধর্মীয় জগতের জন্য আমরা এটা প্রয়োগ করতে পারি। শুরু করেন। হ্যাঁ, ডিডাকটিভ রিজনিং আর ইন্ডাকটিভ রিজনিং মানে আমার বুঝে যেটা আসছে সেটা হচ্ছে অনেকটা দুই ভাইয়ের মতো, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড। ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে বড় ভাই আর ডিডাকটিভ রিজনিং হচ্ছে ছোট ভাই। ইন্ডাকটিভ রিজনিং শুরুই হয় হচ্ছে সবকিছু মানে আমরা যা দেখতেছি আমাদের আশেপাশে যে সব অবজারভেশন আছে সেটা দিয়ে মূলত শুরু হয়। তারপর আমরা অবজারভেশন বলতে যে আমি দেখতেছি, যে অবজারভেশন মধ্যে সবাই দেখতেছে, বাংলাদেশে একজন দেখতেছে বা পাকিস্তান বা ইউএস থেকেও আছে, সবাই যেটা দেখতেছে যে হ্যাঁ মানুষ মারা যায়, এটা আমাদের সবাই একটা অবজারভেশন। তাই এই অবজারভেশন সবাই দেখতেছি আমরা, তাই এই অবজারভেশনটাকে যে আমরা পরে জেনারেলাইজ করবো, মানে একটা দেখতেছি আশেপাশে যে যারা জন্মগ্রহণ করতেছে একসময় সবাই মারা যাচ্ছে। তা এই অবজারভেশনটাকে আমরা একটা জেনারেলাইজ একটা টার্মে আনলাম যে হ্যাঁ মানুষ মরণশীল, বা জেনারেলাইজ করলাম যে সব জায়গায় মানুষ মারা যায়। তা এটা মানুষ মরণশীল একটা থিওরি হয়ে গেল। এই যে থিওরিটা হলো না, এটা হচ্ছে সেই আপনার ইন্ডাকটিভ রিজনিং এর শেষ ধাপ। মানে ইন্ডাকটিভ রিজনিং মূলত তিন ধাপে আছে। অবজারভেশন মানে আমরা যেগুলো দেখি, তারপর সেই জিনিস অবজারভেশনটাকে জেনারেলাইজ করি, তারপর সেটাকে একটা থিওরিতে দাঁড় করে। আচ্ছা ভাই আমি একটু খাচ্ছি ভাই, এই জন্য একটু অসুবিধা হতে পারে অনেক সময়। আচ্ছা, সমস্যা নেই, আপনি আচ্ছা বলতেছি, আর খাওয়াটা। ডিডাকটিভ রিজনিং যেটা আমি শুরু একটু একটু বাধা দিই, সেটা হচ্ছে যেটা আপনি সুন্দর করে বলতেছেন, তবে একই সাথে একটু চেষ্টা করবেন কিছু বাংলা শব্দ ব্যবহার করার, যেন সবাই বুঝতে পারে। আর ডিডাকটিভ রিজনিং যেটা শুরু হয় সেটা শুরু হয় যে আমরা ইন্ডাকটিভের যে লাস্টের যে ধাপটা, যে থিওরি থেকে শেষ করলাম, মানে ইন্ডাকটিভ রিজনিং এর তিনটা ধাপ: আমাদের পর্যবেক্ষণ, তারপর জেনারেলাইজেশনের কি বলে বাংলায় একটা সর্বসাধারণীকরণ নাকি এরকম একটা টার্ম আছে, আর থিওরি মানে তত্ত্ব। এই তিনটা ধাপ হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং এর ক্যাটাগরি। মানে থিওরি, এই যে একটা থিওরি যে আমরা সবাই দাঁড় করাচ্ছি, এটাই হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং এর শেষ ধাপ। আর ডিডাকটিভ রিজনিং শুরুই হয় সেই ইন্ডাকটিভ রিজনিং এর সেই শেষ ধাপ থেকে, মানে সেই থিওরি থেকে শুরু হয়। ডিডাকটিভ রিজনিং একটা থিওরির উপর বেস করে সেটার পর প্রেডিকশন দেয় যে আমরা যে মানুষ মরণশীল, সুতরাং সাইম সাইম মানুষ, সুতরাং সাইমও মারা যাবে। এই যে বারবার এক্সপেরিমেন্ট করতেছে একটা ডিডাকটিভ রিজনিং কে, সেটা এই থিওরি থেকে আমরা বারবার এক্সপেরিমেন্ট করি একটা এই থিওরি থেকে। যে কোনো অনেকটা বলা যায় জ্যামিতির মতো, যে আমরা যখন জ্যামিতি করতাম বা ফিজিক্সে কোনো ল করতাম, দেখতাম যে একটা সবাই একটা অনুসিদ্ধান্তে আসছে, যে যে বলা হয় যে একটা অনুসিদ্ধান্তে আসে। সব অনুসিদ্ধান্ত থেকে যেমন জ্যামিতির প্রত্যেকটা উপসংহারে আমরা আসতাম, এই ডিডাকটিভ ইন্ডাকটিভ ওইটাই বলা যায় মূলত, ওই জিনিসটাই গণিতবিদরা করতেছে বা পদার্থবিদরা করতেছে, সব সায়েন্টিস্ট ঠিক একই কাজই করতেছে, যে একটা থিওরিকে ওরা অনুসিদ্ধান্ত মানে সবাই মেনে নিচ্ছে থিওরিটা, ওইটার উপর বেস করে তারা নতুন নতুন কোনো এক্সপেরিমেন্ট করতেছে, নতুন নতুন কোনো কি বলে ইকুয়েশন দ্বারা। এটাই এটাই আমার বুঝ ইন্ডাকটিভ ডিডাকটিভ। এক্সাম্পল সহ বলতে হবে, কমন কিছু এক্সাম্পল তো আপনি একটা এক্সাম্পল বলেন, বা ধর্মীয় জগতের মধ্যে থেকে এক্সাম্পল দেন। ধর্মীয় জগতে, ধর্মীয় জগতে হচ্ছে যেমন আমরা তো দেখতেছি যে হ্যাঁ নবী আসার দরকার, মানে মানুষ মানব জাতি তো নিজের বুঝ থেকে সবকিছু করতে পারে না, তাই আল্লাহ আহ প্রত্যেক জাতির কাছে প্রত্যেকে যুগে যুগে নবী পাঠাচ্ছে। এটা তো আমাদের অবজারভেশন। তাই এখান থেকে আমরা থিওরি দাঁড় করাতে পারি যে হ্যাঁ প্রত্যেক যুগে প্রত্যেক কওমের কাছে নবী আসে। এটা একটা ইন্ডাকটিভ রিজনিং এর মধ্যে পড়ে। আহ সুতরাং শেষ যুগেও একজন নবী আসবেন, এটা কি ইন্ডাকটিভ রিজনিং এর মধ্যে পড়ে না ভাই? সবাই নবী আসবে, তাই না? আপনি তো
এটা তো ডিডাকটিভ টাইপের হচ্ছে না এখন? কারণ আমরা ডিডাকটিভ হচ্ছে একটা নিশ্চিত সত্য থেকে, অ্যাকসেপ্টেড ট্রুথ থেকে কোনো পার্টিকুলারে আসা, জেনারেল থেকে পার্টিকুলার। আর ইন্ডাকটিভ হচ্ছে পার্টিকুলার থেকে জেনারেল এর ব্যাপারে সার্টেনটি দেওয়া, তা কিন্তু না। পার্টিকুলার থেকে জেনারেলে যাওয়া কিছুটা চান্স আছে, প্রবাবিলিটি দেওয়া। তো আমার মনে হয় যে আহ, হ্যাঁ অলি কথা বলে। মানে ভাইয়া যদি আমরা একটু নর্মালি বলি তাহলে ব্যাপারটা যেমন সূর্য, মানে আমরা প্রতিদিন দেখি যে সূর্য পৃথিবী মানে সূর্য উঠে অস্ত যায়, তার মানে এটা দেখে যদি কেউ বলে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে এটা হবে মানে মানে ইন্ডাকটিভ। আর যদি পরে আমরা এই তথ্যের উপর ভিত্তি করে যদি আমরা বলি যে মানে এটাকে পরীক্ষার পর যদি বলি না পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, তাহলে এটা কি হবে? ডিটেকটিভ। আচ্ছা, আহ, আপনাদের একটু আহ, কিভাবে বলবো, এই কমন এক্সাম্পল গুলোর সমস্যা হচ্ছে যে কমন এক্সাম্পল গুলো আমাদের থটকে খুব সীমিত করে দেয়। আবার কমন এক্সাম্পল ছাড়া অনেক বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কমন এক্সাম্পল না দিলে সে থিওরিতেই ঢুকতে পারে না। তো এটা একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন। কমন এক্সাম্পল গুলো আপনারা খেয়াল রাখেন, তারপরে বিস্তারিত যেটা সেটাও একটু দেখেন যে ওই এক্সাম্পলের বাইরেও থিওরি কভার করে। যেমন ডিডাকটিভ আর ইন্ডাকটিভ কি, মানুষ কিভাবে কাজ করে, মানুষের ব্রেন কিভাবে কাজ করে, মানুষ অবজার্ভ করে, মানুষের লার্নিং কিভাবে হয়, মানুষের চিন্তা কিভাবে হয়, কোনো একটা বিষয়ে মানুষ বলে এটা ভালো এটা খারাপ, এটা সঠিক এটা ভুল, এটা বড় এটা ছোট, এটা গরম এটা ঠান্ডা, এগুলো মানুষ কিভাবে বলে? এগুলো এইভাবে বলে যে মানুষের ব্রেনের ভিতরে জন্মগতভাবে অ্যাটলিস্ট কিছু সূত্র দেওয়া থাকে, অ্যালগোরিদম দেওয়া থাকে, যে সূত্রগুলো রেডি বসে থাকে মানুষের পঞ্চ ইন্দ্রিয়তে যা কিছু ভিতরে প্রবেশ করে ইনফরমেশন গুলোকে প্রসেস করার জন্য। প্রসেস করে কোন ধরনের কনক্লুশনে পৌঁছাতে হবে সেই সূত্রগুলো কিছু কিছু রেডি থাকে, নতুন সূত্র মানুষ পরে শেখে, বাট একদম বেসিক কিছু জিনিস দেওয়া থাকে, কিছু সূত্র দেওয়া থাকে, তাই না? এবং চোখ দিয়ে যখন কিছু একটা দেখে সেটা যখন মুভ করে ওটাকে ফলো করে। কোনো কিছু গরম টাচ করলে, একেবারে ছোট বাচ্চা গরম টাচ করলে একটা নির্দিষ্ট টেম্পারেচারের তার একটা হিসাব আছে ভিতরে, যে এত টেম্পারেচারের উপরে গেলে হাত তো সরায় নিতে হবে। এগুলো অ্যালগোরিদম কাজ করে, যখন সে অ্যালগোরিদম কাজ করে না, ওই অ্যালগোরিদম যখন নষ্ট হয়ে যায় তখন দেখবেন যে মানুষ, যাদেরকে আমরা বলি যে পাগল বলা হয় সাধারণত, তারা কিন্তু এমন কাজ করতেছে হাত পুড়ে যাচ্ছে, এগুলো কিন্তু তাদের কোনো বোধ কাজ করতেছে না। এই যে বোধ, এই যে লজিক, কিছু কিছু সূত্র ব্রেনের ভিতর দেওয়া থাকে, শুরু হয় কোথায় একটা মানুষের। এটা আমরা বুঝতে পারি যে কোনো চাইল্ডকে অবজার্ভ করলে, যে চাইল্ড এখনো ইনডক্ট্রিনেটেড হয়নি, যে চাইল্ড এখনো কোনো ধরনের বায়াস বা লার্নিং বা পরিবেশ এগুলো বিশেষ কিছুর ভিতরে চাইল্ড একেবারে জন্ম নিছে মাত্র, সে বাচ্চাও বেশ কিছু এক্সিবিট করে। সাথে সাথে জন্মের সাথে সাথে তো তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ইনফরমেশন প্রবেশ করতে শুরু করে তার ভিতরে, টাচ, তারপরে স্মেল, তারপর হিয়ারিং, এই যে এগুলো এগুলো চোখ দিয়ে দেখা, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, হাত মানে স্পর্শ দিয়ে অনুভব করা, কান দিয়ে শোনা, নাক দিয়ে ঘ্রাণ পাওয়া, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তথ্য প্রবেশ করতে শুরু করে এবং এই তথ্যের সাথে সাথে সে রিয়্যাক্ট করে। এমন না যে তার মা তাকে শিখাবে তুমি এরকম করো, তার আগ পর্যন্ত সে পঞ্চ ইন্দ্রিয়ের কোনো কিছুতে কিছু করবে না, তা না। সে রিয়্যাক্ট সাথে সাথে করে। অর্থাৎ বেসিক কিছু, একেবারে মিনিমাম হলেও কিছু সূত্র তার ভিতর দেওয়া আছে যে এটা হলে ওটা করতে হবে, ইয়েস নো ইফ এলস এগুলো দেওয়া থাকে। এটা হচ্ছে একটা হিউম্যান বিইং এর শুরু, অবজারভেশন। অবজারভেশন আর আগে থেকে কিছু সূত্র আছে, সেটার ভিত্তিতে নিউ কনক্লুশনে পৌঁছানো, তাই না? এইটাই। তাহলে বেশ কিছু সূত্র মানুষের ভিতরে থাকে, আর অবজারভেশন দ্বারা যা কিছু ভিতরে প্রবেশ করে, যত তথ্য প্রবেশ করে, আমরা যা কিছু দেখি শুনি স্বাদ নেই পঞ্চ ইন্দ্রিয়তে যা কিছু পাই, এটা আমরা অ্যানালাইজ করি, এর উপর আমরা সূত্র প্রয়োগ করে নতুন নতুন সিদ্ধান্তে পৌঁছাই। এখন আমার অবস্থা ধরেন, আমার অবস্থা হচ্ছে যে আমার ভিতরে যা কিছু সূত্র আছে এর সকল সূত্র জন্মগতভাবে যে
ছিল তা আমি বলতে পারছি না নিশ্চিতভাবে। আমি অন্তত এটুকু বলতে পারি যে অনেক সূত্র আমি পরবর্তীতে বড় হতে হতে আস্তে আস্তে শিখেছি। যেমন এটা দেখলে এটার দিকে তাকানো যাবে না, ঠিক না, তখন চোখ সরায় নিতে হবে। এই জিনিসটা খেতে স্বাদ লাগলে ওটা খাওয়া যাবে না, ক্ষতি হবে। আগুন দেখতে ভালো লাগলে ওই ভিতরে হাত দেওয়া যাবে না। ঠিক আছে, অনেক সূত্র পরবর্তীতে আস্তে আস্তে আমার ভিতরে ডেভেলপ করেছে। এখন ওয়ান ওয়ে প্রসেস আর বোথ ওয়ে প্রসেস খেয়াল করেন, সার্কুলার প্রসেস। যেমন আমার ভিতরে অনেক তথ্য প্রবেশ করতেছে, আর আমার ভিতরে যে বিল্ট ইন সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে আমি ওটাকে প্রসেস করছি করতে করতে আমি, ছোট বাচ্চারা যেমন হয়, অন্ধকার ভয় পায়, ছায়াকে ভয় পায়। তাহলে তার ভিতরে যে বিল্ট ইন যা কিছু আছে তা থেকে হয়তো সে এখন একটা সিদ্ধান্তে পৌঁছাইছে, অবজারভেশনের দ্বারা একটা সিদ্ধান্তে পৌঁছাইছে যে ছায়া জিনিসটা থেকে পালাতে হবে, অথবা আহ, অন্ধকার থাকলে ভয় পেতে হবে, এই যে এটা তার একটা সিদ্ধান্তে পৌঁছানো। তারপর কিন্তু তার এই সিদ্ধান্তটা বড় হতে হতে থাকে না। খেয়াল করেন, বড় হতে হতে একটা সময় সে অন্ধকার খোঁজে, নিরিবিলি ধ্যানের জন্য অন্ধকার জায়গায়, একেবারে কেউ না কিছু নাই, নিজের ছায়াকে তো ভয় পাই না, একেবারে নিরিবিলি জায়গায় অন্ধকারের মধ্যে ধ্যান করে। তাহলে দেখা যাচ্ছে যে তার ভিতরে যে সূত্রগুলো ছিল, অন্ধকার ভয় পেতে হবে, আবার 20 বছর পর অন্ধকার ভয় পাচ্ছি না, ভয় পাওয়ার বিষয় না এটা। তাহলে দেখা যায় যে সে সেম অন্ধকার এবং সেম ইনপুট সোর্স, চোখ দিয়ে দেখা, অন্ধকার একই আছে, চোখও একই আছে। ছোটবেলায় দেখার পর ভয় পেয়ে চিৎকার, বড়বেলায় অন্ধকার দেখার পর মেবি মনে করে আমি এখন এখানে গিয়ে একটু ধ্যান করবো। তাহলে পার্থক্যটা কোথায় ঘটছে? কারণ আউটপুট ডিফারেন্ট, আর এই দুইটা বিষয় সেম, অন্ধকার এবং চোখ দিয়ে দেখা। রিয়াকশন ডিফারেন্ট পাচ্ছি, ডিফারেন্ট রিয়াকশনটা আসতেছে কোথা থেকে? মাঝখানে। সো এটাকে আমরা জাস্ট খুব সিম্পল বিষয় মনে হতে পারে, কিন্তু একটু এমনি কাগজে দেখায়। হ্যাঁ, ডার্কনেস, তারপরে এটা হচ্ছে মানুষের চোখ, তারপরে এটা হলো ব্রেন, তারপর হলো রিয়াকশন। তাহলে এই যে প্রসেসটা, একটু একটু সময় দেন, আমি হাত তুলছেন, আমি ওটা নিচ্ছি। আমি সরি, এখানে হ্যাঁ, এখন কি এটা দেখা যায়? আচ্ছা, তাহলে একদম বামে দেখেন ডার্কনেস, এটা ইনপুট হচ্ছে চোখের ভিতর, তারপর চোখ থেকে যাচ্ছে কোথায়? ব্রেইনের ভিতর। এটা অ্যারো দিতে হবে। খুব সরল জিনিস, আপনারা অনেকেই বিরক্ত হতে পারেন, কিন্তু একটা ক্লাসে সবার বোঝার উপযোগী করে বলতে হয়, ফিউচার স্টুডেন্টদের বোঝার মতো বলতে হয়, একটু ধৈর্য ধরেন। তারপর ব্রেন, আউটপুট হচ্ছে রিয়াকশন। এখন প্রথম দুইটা ঠিক আছে, ডার্কনেস এবং চোখ একই আছে, আউটপুটের রিয়াকশন যখন চেঞ্জ হবে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো যে ব্রেনের ভিতর ডিফারেন্ট কিছু ঘটেছে, তাই না? ব্রেনের ভিতর ডিফারেন্ট কিছু ঘটেছে। এই ব্রেনের ভিতর ডিফারেন্ট ব্যাপারটা কি ঘটেছে? সূত্র চেঞ্জ হয়েছে, সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, অবজারভেশন বা এগুলোর কারণে আর কি। তাহলে দেখা যাচ্ছে যে অবজারভেশনের দ্বারা সূত্র একটাতে পৌঁছাচ্ছে, আবার পরবর্তীতে অবজারভেশনের দ্বারা অন্য কোনো সূত্র সিদ্ধান্তে মানুষ পৌঁছাতে পারে। এটা হচ্ছে মানুষের ব্রেন এভাবে কাজ করে। এখন এটা একটা প্রসেস। এরপর দেখেন সেকেন্ড আরেকটা প্রসেস দেখেন, সেটা হচ্ছে যে সিদ্ধান্তে পৌঁছায় তার থেকে যখন সে কিছু অবজার্ভ করে, যখন সে কোনো সিদ্ধান্তে পৌঁছায়, যেমন অন্ধকার, অন্ধকার থেকে সে সিদ্ধান্তে পৌঁছালো যে এটা এখন আমার ভালো লাগবে, অন্ধকার, অন্ধকার যেখানে আছে আমি যাবো, একটু ধ্যান করব। তাহলে এখন সে এই সিদ্ধান্তে পৌঁছেছে, এখন সে এটা করে। এখন অন্ধকার হচ্ছে ধ্যানের জন্য উপযুক্ত পরিবেশ, এটা হলো তার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে সে পৌঁছেছে, আগের সেম অবজারভেশন, এবার মানে সেম অবজারভেশন এখন হচ্ছে কনক্লুশন আলাদা হয়েছে।
এই কনক্লুশন থেকে যখন সে কাজ করবে, যখন এই কনক্লুশন থেকে সে কাজ করবে, তখন কি অন্ধকার হচ্ছে ধ্যানের উপযুক্ত পরিবেশ। সেটা হচ্ছে তার কনক্লুসিভ স্টেটমেন্ট বা সিদ্ধান্তমূলক বাক্য। এটা থেকে সে কাজ করতে পারে অন্ধকার নিয়ে, অন্ধকারে সে যাবে, অন্ধকারের উপর, অন্ধকারের পরিবেশে থাকবে। এগুলো থাকতে থাকতে অন্ধকারকে সে মেবি বেশি অবজার্ভ করবে। অন্ধকারে হয়তো 10টা নতুন বৈশিষ্ট্য সে খেয়াল করবে, যে বৈশিষ্ট্যগুলো আগে তার অবজারভেশন দ্বারা আসে নাই। বা অবজারভেশনকে যদি আমরা একমুখী ধরি, একমুখী ধরার পর তার ব্রেন সেগুলোকে ক্যাপচার করেনি, কেন চোখ দিয়ে তো সে একই অন্ধকারে দেখছে, কিন্তু ব্রেন সেগুলোকে ক্যাপচার করেনি, হয়তো আরো বেশ কিছু ব্যাপার ছিল, তখন তো সে অন্ধকার থেকে পালাতো। এখন যখন সে একটা সিদ্ধান্ত নিছে, ওই সিদ্ধান্ত অনুযায়ী যখন সে অ্যাক্ট করে, অ্যাক্ট করতে করতে সে যাকে আগে অবজার্ভ করছিল সেটা আবার চেঞ্জ হচ্ছে। এখন সে অন্ধকারের মধ্যে ডিফারেন্ট কিছু দেখতে পায় বা ডিফারেন্ট কিছু ফিল করতে পারে। অন্ধকার ব্যাপারটার সংজ্ঞা, অন্ধকার ব্যাপারটার অ্যাট্রিবিউটস, এগুলো তার কাছে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যে অন্ধকারকে সে ইনিশিয়ালি অবজার্ভ করেছিল ছোটবেলায়, তারপর 20 বছর পর আবার সে অবজারভেশন অন্ধকারের সংজ্ঞা, অন্ধকারের গুণাবলী তার কাছে যা সিদ্ধান্ত এসে পৌঁছালো, এই সিদ্ধান্ত অনুযায়ী তারপর সে যখন কাজ করা শুরু করলো, অন্ধকারকে, অন্ধকারের ভিতরে থাকা শুরু করলো, এখন সে অন্ধকারকে আবার ডিফারেন্ট ভাবে অবজার্ভ করা শুরু করলো। অবজার্ভ করলে এখন আবার সে উপরে গিয়ে এটার ব্যাপারে সিদ্ধান্ত আবার চেঞ্জ হবে। যদি ধ্যান করতে গিয়ে অন্ধকারে সে আস্তে আস্তে দেখে যে না, ধ্যান করে তো আল্লাহকে পাওয়া যাচ্ছে না, শয়তান আরো আমাকে এখান দিয়ে ওখান দিয়ে ভয় দেখে, আস্তে বা ক্ষতি করে, তখন এমনও হতে পারে যে সে অন্ধকারের ভিতরে যে শয়তান আসে, ওখানে যে ইবলিশ আসে, সে এদেরকে হয়তো দেখতে পাচ্ছে তখন ওখানে। আই ডোন্ট নো, জাস্ট ফর এক্সাম্পল। তাহলে এটা একটা সার্কুলার প্রসেস হতে পারে। আমরা যা অবজার্ভ করি তার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই, ওটাকে আমরা একটা পর্যায়ে গিয়ে কনক্লুসিভ, সিদ্ধান্তমূলক, নিশ্চিত সত্য হিসেবে আমরা দেখি যে এটাই সত্য, এটাই এরকম। ঠিক আছে, দেখার পর ওইটার ভিত্তিতে আমরা বিভিন্ন যুক্তিতর্ক করি, সিদ্ধান্তে যাই, অনুসিদ্ধান্ত দেই যে যেহেতু অন্ধকার ধ্যানের একটি উপযুক্ত পরিবেশ, সেহেতু অমুক অমুক অমুক। তখন আমরা আবার যে একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম, ওই সিদ্ধান্ত থেকে আমরা নিচে কতগুলো অনুসিদ্ধান্ত তৈরি করি, ওটা ওটা হলো ছাতা। ওটার আন্ডারে আমরা বেশ কিছু সিদ্ধান্ত দেই, ছোট ছোট নতুন নতুন সিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত, এগুলো আমরা ক্রিয়েট করি। আবার সেই অনুসিদ্ধান্তগুলো আবার আমাদেরকে পরবর্তীতে অনুসিদ্ধান্তগুলোকে অবজার্ভ করলে আমরা আবার নতুন সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সায়েন্টিফিক প্রসেসটা হচ্ছে এটা, কন্টিনিউয়াস ডিডাকশন এন্ড ইন্ডাকশন। যেমন নিউটনের সূত্র একটা ইয়াকিন হয়ে গেছে, নিশ্চিত সত্য, তখন কি এটা একটা জেনারেল ট্রুথ, সবাই অ্যাকসেপ্ট করছে। কিন্তু এটা কিভাবে আসলো? অবজারভেশন এক্সপেরিমেন্ট, অবজারভেশন এক্সপেরিমেন্ট। প্রথমে খালি মনে হতো যে চান্স আছে যে এফ ইকুয়ালস টু এম এ, ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া, এটা চান্স আছে, চান্স আছে। আরো অবজার্ভ করতে, এক্সপেরিমেন্ট করতে করতে যখন নিশ্চয়তা ফিল হলো ভিতরে যে হ্যাঁ, ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া একটা ইউনিভার্সাল ট্রুথ, তখন এটা একটা সার্টেনটিতে পৌঁছায়, নিশ্চয়তায় পৌঁছায়। এখন এই সার্টেনটিতে পৌঁছানোর পর এটার ভিত্তিতে কত কাজ হচ্ছে, যত কিছু সায়েন্টিফিক যা কিছু আমরা টেকনোলজি করতেছি, সব এফ ইকুয়ালস টু এম এর সূত্র মেনে বানানো হচ্ছে, সবকিছু করা হচ্ছে। সেইগুলোর উপর অবজার্ভ করতে করতে আবার ডিফারেন্ট সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি। সেই সিদ্ধান্ত আবার আমাদের আগের যেটা নিউটনের যে নিউটনিয়ান ফিজিক্স, সেটা থেকে ডিফারেন্ট কিছু দেখাতে পারে বা নিউটনিয়ান ফিজিক্সকে ভুল বলতে পারে। এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে ডিডাকশন এন্ড ইন্ডাকশন চলে। সো ডিডাকশনকে জেনারেলি বলা যায় যে যা কিছুর ব্যাপারে আমি নিশ্চিত, সেই নিশ্চয়তাকে খুঁটি ধরে, সেই নিশ্চয়তাকে ভিত্তি করে আমি নতুন কোনো সিদ্ধান্তে যাই, যা কিছু ব্যাপারে আমি নিশ্চিত। সো কারণ আমি অবজারভার, আমি সাবজেক্ট, আমি কথা বলছি, আমি চিন্তা করছি, সো যা কিছু ব্যাপারে আমি নিশ্চিত। আর ইন্ডাকশন হচ্ছে, ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে
ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে যা কিছু আমি অবজার্ভ করছি, নিশ্চয়তা এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু আমি প্রবাবিলিটি বের করতেছি, সম্ভাব্যতা কতখানি চান্স আছে একটা ব্যাপারে, এইটা বের করার প্রসেসটা হচ্ছে ইন্ডাকটিভ। এই প্রসেসটা ফাইনালি গিয়ে একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়তা এনে দিতে পারে, কিন্তু সেটা ইন্ডাকটিভ রিজনিং এর প্রসেসের অন্তর্ভুক্ত না, এটা খেয়াল করতে হবে। সো যখন নিউটন এক্সপেরিমেন্ট করতেছে যে এটা এটা এরকম, মাধ্যাকর্ষণ শক্তি এগুলো এগুলো নিশ্চিত না এক্সপেরিমেন্ট করতেছে, তার মধ্যে খালি মনে হচ্ছে হ্যাঁ 80% চান্স আছে যে মাটি টানতেছে নিচের দিকে, আরো এক্সপেরিমেন্ট করে তার কাছে মানে 90% চান্স আছে মাটি টানতেছে নিচের দিকে। এই যে এক একটা সিদ্ধান্তে পৌঁছে 80% চান্স আছে, 90% চান্স হচ্ছে মাটি টানতেছে নিচের দিকে, এইটুকুই। এই সিদ্ধান্তে আসা পর্যন্ত যে প্রসেসটা, এটাকে আমরা ইন্ডাকটিভ রিজনিং হিসেবে দেখতেছি এখন। তারপর যখন সে ওটাকে একেবারে ক্লিয়ার ফাইনাল কনক্লুশনে পৌঁছে যাবে যে হ্যাঁ এটাই ট্রুথ, তখন তো সে ট্রুথে পৌঁছেই গেল। হ্যাঁ, সেই ট্রুথে পৌঁছানোর জন্য এটা তাকে হেল্প করে, কিন্তু ইন্ডাকটিভ রিজনিং প্রসেসের ইমিডিয়েট আউটপুট কিন্তু ফাইনাল সিদ্ধান্তটা না। অতএব খেয়াল রাখতে হবে যে ইন্ডাকটিভ রিজনিং আপনাকে নিশ্চয়তা দেবে না, 100% গ্যারান্টি দেবে না। কোনো বিষয় যদি আপনার কাছে 100% গ্যারান্টি ফিল হয়, সেটা হবে ডিডাকটিভ রিজনিং এর ভিত্তি। হোয়ারাজ ইন্ডাকটিভ রিজনিং এর ভিত্তি হবে আপনি ছোটখাটো বিভিন্ন জিনিস অবজার্ভ করে আপনার মাথায় একটা বিগার পিকচার, জেনারেল একটা সেন্স কাজ করবে। তো দুইটার ক্ষেত্র দুই রকম। ডিডাকটিভ হচ্ছে নিশ্চয়তার ক্ষেত্র, ইন্ডাকটিভ হচ্ছে প্রবাবিলিটির ক্ষেত্র। ডিডাকটিভ হচ্ছে যেহেতু আমার একটা জিনিস নিশ্চিত, যেহেতু আমার এটা নিশ্চিত, এটা একটা শক্ত বেস, ভিত্তি আছে, হ্যাঁ 100% আমি জানি এটা সত্য, এটা সঠিক। যেটা 100% সত্য সঠিক, সেটা দ্বারা অন্য কিছুকে যাচাই করে বলা যায় যে হ্যাঁ ওটাও 100% সত্য সঠিক। আর যেটার সঠিক হওয়ার ব্যাপারে চান্স আছে অনেক, কিন্তু 100% আমি শিওর না, সেটা দ্বারা আরেকটা জিনিসকে বলা যায় ওটারও চান্স আছে অনেকটা সত্য সঠিক হওয়ার, কিন্তু ওটাও 100% শিওর না। সো ইন্ডাকটিভ রিজনিং আমাদেরকে প্রবাবিলিটির দিকে নিয়ে যায়, সম্ভাব্যতা। ডিডাকটিভ রিজনিং আমাদেরকে কি করে, অলরেডি নিশ্চিত জিনিস থেকে শুরু করে আরো অনেকগুলো নিশ্চিত জিনিস এনে দেয় আমাদের ভিতর। যেমন একটা উদাহরণ, নিশ্চিত সত্য আমার অনুভূতিতে বলে, আমার বিচার বুদ্ধিতে বলে যে কোরআন সত্য, এটা নিশ্চিত সত্য। অবশ্যই কারো কারো কাছে কোরআন সত্যতা যাচাইয়েরও একটা চিন্তা আসতে পারে, এবং সেটা আসলে সে তখন আবার চিন্তা করবে, সমস্যা নেই। কিন্তু যে অলরেডি এটাকে সত্য হিসেবে জানে সঠিক পদ্ধতিতে, অবশ্যই অন্ধ আবেগ থেকে, আমার ধর্ম দেখে, আমার কিতাব দেখে এইভাবে না, সঠিক যুক্তি স্ট্রাকচার ব্যবহার করে যে ব্যক্তি কোরআনকে সত্য হিসেবে জানে, সো এটা একটা নিশ্চিত সত্য। এই নিশ্চিত সত্য যখন আরেকটা কথা বলে, আরেকটা জিনিসকে নিশ্চিত ভাবে উপস্থাপন করে, বা এটা ব্যবহার করে আরেকটা জিনিস যখন এনে দেয়, ওটাও নিশ্চিত সত্য হয়ে যায়। যেমন যেহেতু কোরআন বলেছে শূকর খাওয়া হারাম, সেহেতু শূকরের মাংসের তরকারিও খাওয়া হারাম। অথবা সেহেতু শূকরের রক্ত দিয়ে তৈরি, যে অনেক খাবার আছে শূকরের রক্ত দিয়ে করে, সেটা হারাম। ওইটা আমাকে নিশ্চয়তা দেয়। নিশ্চয়তার গোড়াটা কোথায়? আর একটা নিশ্চিত জিনিস, কোরআন। এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং, যেটাকে বলে রিজনিং বাই সার্টেইনটি। এই কথাগুলো আগের ক্লাসেও বলেছি, কিন্তু বারবার বলতে হবে, বারবার আসলে প্র্যাকটিস করাতে হবে। কারণ আপনারা যখন এখন বললেন, আমি বুঝতে পারলাম যে আপনারা নিজেরা মানে ভালো ফিল করতেছেন, হয়তো ভালোভাবে বুঝতেছেন যে হ্যাঁ ব্যাপারটা আসলে কি। হয়তো 80% 90% বুঝতেছেন, কিন্তু আরেকজনকে যখন বুঝাতে যাচ্ছেন, তখন সে বোঝানোটা কিন্তু এখনো পর্যাপ্ত হচ্ছে না আরেকটা মানুষের বোঝার মতো। তাহলে কি ডিডাকটিভ হচ্ছে রিজনিং বাই নেসেসিটি, অপরিহার্যতা দ্বারা, অপরিহার্য হতেই হবে। যেমন
শূকরের রক্তের খাবার খাওয়া হারাম। কেননা যেহেতু কোরআন বলছে যে শূকর হারাম, যেহেতু শূকরের টোটালিটিটাই হারাম ভক্ষণের জন্য, এবং যেহেতু শূকরের রক্ত এই শূকরের সার্বিক জিনিসটার একটা পার্ট, অতএব কোন জিনিসের টোটালিটি যদি হারাম হয় সেটার অংশও হারাম হবে। কোন জিনিসের যদি পুরোটা হারাম হয় সেটার অংশও হারাম হবে। আর এই হারাম যেহেতু করেছে কোরআন, সমগ্র জিনিসটাকে যেহেতু কোরআন হারাম করেছে, আর যেহেতু কোরআন একটা 100% অকাট্য সত্য, যেটা নির্ভুল আমার চোখে, অতএব আমার কাছে এটা আর একটা অকাট্য সত্য, 100% গ্যারান্টি প্রাপ্ত, নিশ্চয়তা প্রাপ্ত সত্য যে শূকরের রক্তের ফুড আইটেম হারাম হবে। তাহলে একটা সত্য জিনিসকে ব্যবহার করে আর একটা কংক্রিট সত্যে পৌঁছানো যায়। এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। এবার ইন্ডাকটিভ রিজনিং আসেন। ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে রিজনিং বাই প্রবাবিলিটি, সম্ভাব্যতা দ্বারা রিজনিং করা। অনেকের মনে হতে পারে যুক্তিবিদ্যা প্র্যাকটিসে প্রথম দিকে যে যুক্তি মানেই সেটা আমাকে 100% নিশ্চয়তা দিবে, বা 100% নিশ্চয়তা দিতে না পারলে সেটা আবার লজিক হয় নাকি, এরকম আপনাদের মাথায় বা যে কারো মাথায় এটা আসতে পারে। এইটা যেন না আসে সেই জন্য ইন্ডাকটিভ রিজনিং এর উপর আলোচনা। 100% নিশ্চয়তা মানুষের জীবনে কোন কোন ক্ষেত্রে দরকার হয়? কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়। কিছু কিছু ক্ষেত্রই আছে যেখানে 100% নিশ্চয়তা প্রয়োজনই নাই। ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে সেই ক্ষেত্রগুলো। একটু আমি আহ, আহ, 1 মিনিট, আমাকে একটু সময় দেয়, 1 মিনিটও লাগবে না। আচ্ছা, ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে ওই ক্ষেত্রগুলো যে ক্ষেত্রগুলোতে আমাদের 100% নিশ্চয়তা দরকার নেই, বা আমি এই মুহূর্তে হয়তো নিশ্চয়তা খুঁজতেছি না, কিন্তু আমার দরকার আছে প্রবাবিলিটি জানা। প্রবাবিলিটি মানে কি? আমি এখন এটা ভালো বাংলা জানি না। প্রবাবিলিটি আর পসিবিলিটি, কেননা পসিবিলিটি মানে কোনো জিনিস ঘটা সম্ভব নাকি অসম্ভব। যেমন সোনার পাথর বাটি, একটা বাটি মানে বোল, সেটা একই সাথে সোনার তৈরি এবং একই সাথে পাথরের তৈরি হতে পারে না। হ্যাঁ পারে, অর্ধেক সোনা অর্ধেক পাথর, কিন্তু পুরোটাই 100% সোনার তৈরি এবং সেই একই বাটিটাই আবার 100% পাথরের তৈরি, এটা হতে পারে না। এই জন্য অসম্ভব বস্তু বুঝাতে বাংলায় এই ইয়েটা আছে, প্রবাদ বলে এগুলোকে মনে হয়, যে সোনার পাথর বাটি, অসম্ভব বস্তু বুঝাতে। এখন সরি, আমি একটু কথার ট্র্যাক হারিয়ে ফেললাম। এটা হচ্ছে আহ, নিশ্চয়তা। আমাদের যেখানে নিশ্চয়তা দরকার নাই, আমি সেখানে আচ্ছা এটা পসিবিলিটি, সরি, এটা একটা পসিবিলিটি যেটা ইম্পসিবল, অসম্ভব। আবার দেখেন প্রবাবিলিটি যেটা ইংলিশে বলে, সেটা হচ্ছে একটা জিনিস ঘটার বা হওয়ার চান্স কতখানি। 80% প্রবাবিলিটি, 90% প্রবাবিলিটি। আপনারা স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক যখন করেন, প্রবাবিলিটির অঙ্ক করেন, তো এটা হচ্ছে প্রবাবিলিটি। আচ্ছা, এখানে আমাদের একজন জয়েন করার চেষ্টা করতেছে। আমি তো অ্যাডমিন অ্যাকাউন্টে আছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিতে আমরা হিসাব নিকাশ করে দেখলাম যে হ্যাঁ অনেক চান্স আছে এটা ঘটবে, ঘটার সম্ভাব্যতা বেশি। এখন এটাও বাংলায় সম্ভাব্যতায় আমি বলতেছি, আমি জানি না এটা অন্য কোনো বেটার বাংলা আছে কিনা, আপনারা চিন্তা করবেন। একটা জিনিস হচ্ছে সম্ভব হতে পারা না পারা, আর একটা হচ্ছে ঘটার চান্স কতখানি আছে। তো আমাদের কাজটা হবে ইন্ডাকটিভে ঘটার চান্স কতখানি আছে, প্রবাবিলিটি। আমাদের জীবনে দুইটা বিষয়েরই দরকার আছে, ধর্মীয় জীবনে দুইটা বিষয়েরই দরকার আছে। কোরআন দুই ধরনের বিষয়ই দেখায় মানুষকে, যে দেখো এরকম এরকম হলে তোমার এমন হওয়ার চান্স আছে, ক্ষতির চান্স আছে, এমন এমন কাজ করলে তোমার বেশি লাভের চান্স আছে। আবার কিছু কিছু বিষয়ে কোরআন ইয়েস নো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ধরনের অ্যাপ্রোচ দেয়, হতেই হবে, না হলেই হবে না,
100% সত্য, নাহলে 100% ওটা বাতিল। এরকম অ্যাপ্রোচও কোরআন দেয়, হাদিস দেয়, ইসলাম দেয়। আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। তো সেকেন্ড বিষয়টা হচ্ছে ইন্ডাকটিভ। তাহলে ডিডাকটিভ আপনারা বুঝছেন, একটা জিনিস যা আমার কাছে নিশ্চিত সত্য তা ব্যবহার করে আরেকটা নিশ্চিত সত্য সিদ্ধান্ত দেওয়া। মাঝখানে আমি যুক্তি দেই, যুক্তির প্রসেস আছে, তারপর নিশ্চিত সত্য দেই। আর আরেকটা হলো ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ যেমন প্রবাবিলিটি দেখানো মানুষকে, যে যেহেতু বিগত 10 বছর যাবত ডিসেম্বর মাসে শীত পড়েছে, ডিসেম্বর মাসে শীত এবারও পড়ার খুব বেশি চান্স আছে। অথবা এই ধরনের এক্সাম্পল অবশ্য খুব বেশি আপনাদের কাছে গ্রহণযোগ্য লাগবে না, কেননা ডিসেম্বরকে আমরা শীত হিসেবে ইউনিভার্সালি ধরে নিছি। আমরা বলতে পারি যে গত 2 বছর, যেমন শীতের দেশে এখন যেটা হচ্ছে রিসেন্ট 2-3 বছর ধরে, যে গত বছর তার আগের বছর 2 বছর হলো স্নোফল হয়নি, ডিসেম্বরেও হয়নি, জানুয়ারিতে গিয়ে হয়েছে। এবারেও মনে হয় ডিসেম্বরে স্নোফল হবে না, কারণ সাধারণত শীতের দেশগুলোতে অক্টোবরের শেষেই স্নোফল হয়, মানে তুষারপাত হয়। কারণ গত 2 বছর হয়নি, তখন আমার এই অবজারভেশনের দ্বারা আমি প্রবাবিলিটি বের করতেছি, গত 2 বছর হয়নি, নিশ্চয়ই ওয়েদার মানে বৈশ্বিক যে আবহাওয়ার অনেক পরিবর্তন হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং হ্যান ত্যান, গত 2 বছর ধরে তো হচ্ছে না, এবারেও মনে হয় হবে না। এই যে আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম, সিদ্ধান্ত মানে 100% কংক্রিট সিদ্ধান্ত না, সিদ্ধান্ত শব্দটাকে আবার কেউ মনে করবে না যে সিদ্ধান্ত মানেই কংক্রিট সিদ্ধান্ত। আমি একটা সিদ্ধান্তে পৌঁছালাম, সিদ্ধান্তটাই এমন যে চান্স আছে এবারেও স্নোফল হবে না ডিসেম্বরে, জানুয়ারি ঠেকবে মনে হয়। এই যে আমি এটাতে পৌঁছালাম, এইটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং প্রসেস। কিছু অবজারভেশন থেকে কিছু প্রবাবিলিটি ইন্ডিকেট করা, চান্স আছে। যেমন আমি বললাম যে, যেমন কোরআনে আছে, যেমন দেখেন, এটা আগেও এক্সাম্পল দিছি, 2 জন ব্যক্তি, তারা একজন বলল হ্যাঁ সবাই দুজনেই চাষবাস করছে, চাষবাস করে কালকে হচ্ছে ফসল ঘরে তুলবে। একজন বলতেছে ইনশাল্লাহ আমি কালকে ফসল ঘরে তুলবো, আর একজন ইনশাল্লাহ বলে নেই। পরের দিন দেখা গেল যে ইনশাল্লাহ বলে নেই, তার ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে বাতাসে বা সামথিং এ, আর যে বলেছিল তারটা ক্ষতি হয়নি। এইটা দ্বারা আল্লাহ তাআলা আমাদের এরকম একটা প্রবাবিলিটি আমাদের মাথায় দিতে চাচ্ছেন যে হ্যাঁ এইরকমও ঘটনা মানুষের জীবনে হতে পারে, যে 2 জনই পরিশ্রম করছে সুন্দর সবকিছু, ফাইনাল রেজাল্ট যখন ঘরে তুলবে, একজনেরটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে সিম্পল ছোট্ট একটা বিষয়ের কারণে। এরকম প্রবাবিলিটি আছে, এক হচ্ছে পসিবল, ঘটা সম্ভব, এটা একেবারে অবাস্তব না, এটা ঘটতে পারে। আর একটা হচ্ছে এটা ঘটার বেশ চান্স আছে। সেই চান্স কারো কাছে 30%, কারো কাছে 80%, কারো কাছে 99%। এই চান্সের দিকে ইন্ডিকেট করা, এটাই যথেষ্ট, এটাই কোরআনের দৃষ্টিতে এটুকুই যথেষ্ট। এটুকুই একটা মুসলমানের জন্য বা একটা ব্যক্তির জন্য, একজন বুদ্ধিমান ব্যক্তির জন্য যথেষ্ট, যে সে তার নিজের জীবন চলার পথকে এমন ভাবে দেখবে যে হ্যাঁ আমি চলতেছি, আমার ফাইনালে আমি পজিটিভ রেজাল্ট নাও তুলতে পারি ঘরে, এটাও পসিবল। কেন? ইমান ঠিক না থাকলে এরকম এগুলো বিষয়। তাহলে নসিহত, সতর্কতা, এইটা ইসলামের একটা বিশাল ক্ষেত্র জুড়ে হচ্ছে নসিহত, সতর্কবাণী। আর এই সমস্ত জায়গায় যা কিছু রিজনিং হয় তার বেশিরভাগই হয় ইন্ডাকটিভ প্রসেসে। এরকম করো না, করলে ক্ষতির রিস্ক আছে, চান্স আছে। ঠিক আছে? মানুষকে খারাপ আচরণ করো না, কারো মনে কষ্ট দিও না। ঠিক আছে? কেননা মানুষের হৃদয় হচ্ছে আল্লাহর বাসস্থান, এই যে এগুলো বলে। এখন এইটা দ্বারা সে নসিহত করতেছে, এটা দ্বারা সে বুঝাচ্ছে যে কাউকে হৃদয়ে কষ্ট দিলে চান্স আছে যে আল্লাহ তোমার উপর নারাজ হবেন এমন পরিমাণে যে শেষমেশ তোমাকে না আবার জাহান্নামে যেতে হয়। চান্স আছে, এই চান্স আছে ভেবে আমার জন্য যথেষ্ট যে আমি তাহলে কারোর হৃদয়ে কষ্ট দিলাম না। এটা নসিহতের জন্য। এবং আরো বেশ কিছু এরিয়া আছে যেখানে ইন্ডাকটিভ রিজনিং বাই প্রবাবিলিটি,
কোনো বিষয়ে 80% চান্স, কোনো বিষয়ে 90% চান্স, কোনোটা 10% চান্স, এগুলো আমরা সবসময় করি। যেমন আজকে ওই রাস্তা দিয়ে যাবো না, চান্স আছে ওখানে আজকে জ্যাম পড়বে, শুক্রবার তো, গত শুক্রবার জ্যাম পড়ছিল, মেবি গত শুক্রবার অন্য কোনো কারণে জ্যাম পড়ছে, কোনো ইভেন্ট ছিল, আজকে হয়তো সেটা নেই, বাট স্টিল আমি ওইটা চান্স আছে ভেবে আমি সতর্কতা হিসেবে আমি অন্য রাস্তা দিয়ে গেলাম। এখানে আমার ওটা 100% নিশ্চিত হওয়ার এই মুহূর্তে দরকার পড়তেছেই না। এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে 100% সার্টেনটি দরকার হয় না। সেই সমস্ত বিষয়ে ইন্ডাকটিভ রিজনিং লাগে ধর্মীয় জগতের ভিতর। এখন আমরা যখন যুক্তিবিদ্যার প্র্যাকটিস করব, এবং আমি আজকে মূলত আপনাদের ডিডাকটিভ রিজনিং এর স্ট্রাকচারের প্র্যাকটিস করাবো একটা এক্সাম্পল দিয়ে, যেটা আমি আগেই বলে আসছি। এখানে মনে হয় শুধু একজন সেই এক্সাম্পলটা আগে করেছে, 2 জন করেছে, তো একটা এক্সাম্পল দিয়ে করাবো। তো ডিডাকটিভ রিজনিং করতে করতে যেন আপনাদের আবার ইন্ডাকটিভের ব্যাপারটা ভুলে না যান, অথবা ইন্ডাকটিভের ক্ষেত্রে গিয়ে ডিডাকটিভ রিজনিং খুঁজতে শুরু না করেন, যেটা প্রচুর মুসলমান করে। আপনারা এক্সাম্পল হিসেবে দেখেন, এই যে আউলিয়াদের বিভিন্ন ঘটনা বর্ণনা থাকে না, অনেকে অনেক কিতাবে বলে এরকম হয়েছিল, অমুকে এভাবে উড়ে আসছে বা সামথিং, বা একজন সে তার পীরের সাথে বেয়াদবি করছিল, পরে সে বোবা হয়ে গেছে। এই যে গল্পগুলো আমরা শুনি, একজন আউলিয়ার মাজারে সে গিয়ে বেয়াদবি করছিল, তারপর তার পা নষ্ট হয়ে গেছে। এই যে এরকম অনেক স্টোরি আমরা শুনি। এই স্টোরিগুলো শুনে আমরা কি করি? বেশিরভাগ আমাদের এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নসিহতের জায়গা। এই জায়গাতে আমরা কি করি? ডিডাকটিভ রিজনিং অ্যাপ্লাই করি। হ্যাঁ, এটা প্রমাণ কি, এটা কিভাবে সত্য হতে পারে বললেই হলো। হ্যাঁ, একজন সে একটা ওখানে গিয়ে একটা কবর, সেই কবরকে সে ওখানে সম্মান দেখায়নি, তাতে তার পা নষ্ট হয়ে যাবে, সে বোবা হয়ে যাবে, কোন যুক্তিতে? এই যে আমরা এভাবে বলতেছি, আমাদের অ্যাপ্রোচটা কি? আমরা কি এখানে সার্টেনটি খুঁজতেছি, নাকি আমরা এখান থেকে নসিহত খুঁজতেছি? যে ব্যক্তি আমাকে এটা বলেছে সে নসিহতের জন্য বলেছে হয়তো, আর আমি হয়তো এখানে সার্টেনটি মানে নিশ্চয়তার যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই ধরনের মিস্টেক আশপাশে কত হয়, একটু সময় নিয়ে ভেবে দেখেন। এই ধরনের মিস্টেক ইসলামের জগতে প্রচুর হয়, স্পেশালি ভিন্ন মত ভিন্ন মাযহাবের লোকদের কথাবার্তা, যেগুলো ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্র, নসিহত, কারোর মধ্যে ধর্মভাব জাগানোর জন্য, সেগুলোকে আমরা এমন ভাবে কোয়েশ্চেন করি, সেটাকে আমরা ওটা 100% গ্যারান্টি দিয়ে সত্য বের করাই লাগবে, এই ধরনের অ্যাপ্রোচে আমরা যখন প্রশ্ন করি, তখন আমি নসিহতটা মিস করতেছি। তখন আমি ওই আর্গুমেন্ট থেকে, ওই ইন্ডাকটিভ আর্গুমেন্ট থেকে যে ধর্মভাবটা আমার ভিতর জাগার চান্স ছিল সেটা আমি মিস করতেছি। আপনাদের এটা কেয়ারফুলি পার্থক্য করতে হবে, যেটা ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্র না ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্র। আবার দি অপোজিট ক্যান বি ট্রু। কোনো বিষয় ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে যে বিষয়ে সার্টেনটি লাগবেই, যেমন ইসলামে কি কি বিষয় সার্টেনটি লাগে, আমি 100% গ্যারান্টি দিয়ে লিস্ট দিচ্ছি না। কিছু কিছু বিষয় আছে আপনাকে ইয়েস নো সার্টেন হতে হবে, যেমন হয় ইসলাম একটা সত্য দিন, না হলে এটা সত্য দিন না। এর মাঝে 50% 30% আমি সত্য দিন হিসেবে আমার মনে হবে, আর আমি 30% পালন করব, এইরকম পার্সপেক্টিভ ইসলাম দেয় না। কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, তারা বলে না, আমরা সেই ধর্মের অনুসরণ করব যার উপর আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। কারণ আল্লাহ বলতেছেন, যদি তাদের বাপ দাদারা হেদায়েত প্রাপ্ত না হয়ে থাকে, অর্থাৎ হয় তুমি হেদায়েত প্রাপ্তদের দিন অনুসরণ করবে, আর তা না হলে এমন দিন অনুসরণ করবে যেটা হেদায়েত প্রাপ্তদের দিন না। এইখানে হেদায়েত প্রাপ্ত মানে 100% হেদায়েত প্রাপ্তদের দিন। কেননা তাদের বাপদাদারা হেদায়েত প্রাপ্ত না, যেটা আল্লাহ বলছেন, যদি তাদের বাপদাদারা হেদায়েত প্রাপ্ত না হয়ে থাকে, এই হেদায়েত মানে পথ পাওয়া। এর মানে কি এই যে তারা 100% খারাপ ছিল? কোন মানুষের পক্ষে পৃথিবীর সকল বিবেক বিরোধী কাজ একযোগে করে 100% খারাপ হওয়া সম্ভব না। একই সাথে সে কোন মানুষকে দেখলেই হত্যা করে ফেলবে, আবার তাকে দীর্ঘদিন বন্দি করে জুলুম করবে, এগুলা তো একসাথে সম্ভব না। মানে এমন না যে তারা 100% খারাপ ছিল,
তাদের দিনের মধ্যে হয়তো 2-1টা সঠিক জিনিস ছিল, 5-10টা ছিল যেগুলো সঠিক জিনিসের সাথে মিলতেছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে দিন হতে হবে হয় হেদায়েত প্রাপ্ত, না হলে বাদ, ওই দিন হবে না। তাহলে আল্লাহ বলতেছেন এটা বাইনারি। আল্লাহ ভাই বলতেছেন না যে যদি তাদের বাপদাদারা কম হেদায়েত প্রাপ্ত হয়ে থাকে, ইসলাম তো বেশি হেদায়েত প্রাপ্ত, তোমরা ইসলামে আসো, এভাবে বলতেছেন না। বলতেছেন যদি তারা হেদায়েত প্রাপ্ত না হয়ে থাকে, হয় হেদায়েত প্রাপ্ত নাহলে হেদায়েত প্রাপ্ত না, বাইনারি চয়েস। এই বিষয়টাতে দিন কোনটা, এখানে আমাদের প্রবাবিলিটির কোনো সুযোগ নাই আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে। হয় তুমি সত্য দিনকে ইয়েস 100% নিশ্চয়তা সহকারে, ইয়াকিন সহকারে এটা সত্য দিন আমি জানবো, অথবা এটা সত্য দিন হিসেবে আমি শিওর না। কিন্তু মাঝামাঝি অবস্থা এখানে অ্যাকসেপ্টেবল না। সো আল্লাহর অস্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত, কোরআন যে একটা ঐশী কিতাব, এটার যে ঐশিতা, এই সমস্ত বিষয় আমাদের চান্স আছে, 90% চান্স কোরআন আল্লাহর বাণী, এইরকম হওয়ার সুযোগ নেই। হয় এটা 100% আল্লাহর কিতাব, আমি 100% শিওর, নাইলে আমি শিওর না। আমি 90% শিওর, 80% শিওর, তার ভিত্তিতে আমি কোনো মতে আমল করি। এইটা কোরআনের অ্যাপ্রোচ না, এটা ইসলামের অ্যাপ্রোচ না, বা আল্লাহর অ্যাপ্রোচ না। তাহলে ইসলাম কতগুলো জিনিসকে চায় যে মানুষ সেটাকে ইয়াকিন সহকারে, 100% নিশ্চয়তা সহকারে, তার ভিতরে সার্টেনটি নিয়ে সে পালন করুক, গ্রহণ করুক। আর কিছু বিষয় আছে যেটার জন্য তার 100% সার্টেনটিতে আসার দরকার নেই। যেমন একটা হাদিসে, একটা জায়গায় আমি পড়ছি, হাদিসে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে, দুপুরে এবং রাতে 3 বেলা কমপক্ষে 3 জন প্রার্থীকে দান করো। এখন আসলে তিনি এটা বলেছেন কিনা, এটা 100% গ্যারান্টি আমি খুঁজি, তারপর আমি এটা অনেক খুঁজলাম, এটার জন্য আমি হাদিস শাস্ত্র শিখলাম, এটা শিখলাম, ওটা শিখলাম, ততদিন আমি এটা করলাম না, আমার এটা দরকার নেই। ওটা দরকার, মূল কাজটা বেদরকারি তা না, কিন্তু আমি যদি এটার উপর আমল করি, এটা আমার জন্য যথেষ্ট। ইভেন এটা যদি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকেন, পরে যদি ফাইন্ড আউট হয়, তা সত্ত্বেও শুধুমাত্র এটা একটা ভালো কথা, এটার বিচারে এটা করা যেতে পারে। অথবা যদি তিনি বলে থাকেন, আমি শিওর হতে আরো 10 বছর লাগবে, ইসলাম বিষয়ে পড়াশোনা করে আমি অনেক এক্সপার্ট হব, 10 বছর কি আমি এটা থেকে বঞ্চিত থাকবো? একটা ভালো কাজ তো। কিন্তু খারাপ কাজ যদি হয়, আমি খারাপ মানে কাউকে মারতে হবে, ওদেরকে হত্যা করতে হবে, এ ধরনের যেগুলো সিরিয়াস ইস্যু, যেখানে ইনজাস্টিসের রিস্ক আছে, তখন আমি কি করব? তখন আমার সার্টেনটি লাগবে। সো ইসলামের অনেকগুলো বিষয় সার্টেনটি লাগে, অনেকগুলো বিষয় সার্টেনটি লাগে না। আপনাদের এটা একটা হোমওয়ার্ক, আমি বারবার বলে আসতেছি, এবং আমি আশা করব সামনে আপনারা এই ধরনের হোমওয়ার্ক প্রিপেয়ার করবেন, আনবেন। সেটা হচ্ছে অ্যাটলিস্ট ইসলামের কোন কোন বিষয়ে সার্টেনটি লাগে সেগুলো উপস্থাপন করবেন। এই দৃষ্টিকোণ থেকে আনবেন না যে আমার মাঝহাব বলেছে 5টা, আমার মাঝহাব বলেছে 7টা, এই দৃষ্টিকোণ থেকে না। আপনি একটু চিন্তা করবেন নিজে, যে আপনার দৃষ্টিতে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে কোন কোন জিনিসগুলো সার্টেনটির দাবি রাখে, ধর্ম জগতের কোন কোন বিষয়গুলো 100% নিশ্চিত হওয়ার দাবি রাখে, আর কোন কোন বিষয়গুলো 100% নিশ্চিত না হলেও চলে। নাস্তিকদের একটা কমন ট্রিক, যখন ধার্মিকদের সাথে আর্গুমেন্ট করে, তখন তারা ইনডাকটিভ রিজনিং এর যে ক্ষেত্র, ওই ক্ষেত্রে তারা ডিডাকটিভ রিজনিং প্রয়োগ করে। আর আমরা যেহেতু প্রশ্ন মানে উত্তর দিতে রেডি থাকি, একটা যুক্তি পাইছি, সাথে সাথে তার মানে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করি, আমরা তখন এটা খেয়াল করি না যে তারা অন্য ক্ষেত্রে দিচ্ছে, যে ক্ষেত্রে যেই প্যাটার্নের যুক্তি চলে না, তাকে বলতে হবে যে এটা ইনডাকটিভ রিজনিং এর ক্ষেত্র। এখানে উই আর ওয়ার্কিং অন প্রবাবিলিটি, নট অন সার্টেনটি। আমরা সার্টেনটির উপর কাজ করি এই বিষয়ে। স্রষ্টা অস্তিত্ব, কোরআনে আছে স্রষ্টা অস্তিত্বের বিষয়, তারা কি কোনো উৎস ছাড়া নিজে নিজেই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? এখানে সার্টেনটির একটা প্রশ্ন, এই বাক্য থেকে নিশ্চিত আর্গুমেন্টে আসা যায়। কোরআন অনেক জায়গায় এমন এমন কথা বলতেছে যেগুলো আপনার সার্টেনটির ক্ষেত্র না। এগুলো আপনারা কোরআনের ভিতর থেকে, হাদিসের ভিতর থেকে, সাধারণ মানুষের আর্গুমেন্ট থেকে, এই 3টে এরিয়া থেকে আপনারা মোটা দাগে ভাগ করবেন আগে। এগুলো রিজনিং বাই নেসেসিটি, সার্টেনটি, নিশ্চয়তা, ডিডাকটিভ আর্গুমেন্ট। এগুলো হচ্ছে রিজনিং বাই প্রবাবিলিটি, নিশ্চিত না হলেও চলে, ইনডাকটিভ আর্গুমেন্ট। এই 2টা ভাগ আপনারা আগে এই দৃষ্টিতে আপনাদের দেখতে পারতে হবে, তারপর আপনারা ভিতরে প্রবেশ করবেন। তো আজকের যে হোমওয়ার্ক,
ক্লাস ওয়ার্ক, সেটা হচ্ছে একটা বাক্য। বাক্যটা হচ্ছে আমি বাক্যটা আপনার জন্য লিখে দেই। এই যে একটা বাক্য, লেটস ট্রাই টু ওয়ার্ক অন দিস উইদাউট প্রেজুডিস। বাক্যটা হচ্ছে, হ্যাঁ আমরাও তো আহলে বাইতকে ভালোবাসি, কারণ তারা নবী পরিবারের অংশ। এই যে একটা বাক্য, এটা একটা স্টেটমেন্ট, এটা কোনো আর্গুমেন্ট না। কেন আর্গুমেন্টের স্ট্রাকচার হচ্ছে, কাঠামো হচ্ছে যেহেতু অমুক অমুক এবং যেহেতু অমুক অমুক অতএব অমুক অমুক। ঠিক আছে, এটা আর্গুমেন্টের স্ট্রাকচার, কাঠামো, যুক্তির কাঠামো। এই বাক্যে এ ধরনের কোনো যুক্তির সরাসরি কাঠামো নাই। আপনারা এর ভিতর থেকে এটা নির্যাসে যুক্তি আছে, তো সেই যুক্তিটা আপনারা বের করবেন, বের করে সেটাকে সুন্দর কাঠামোতে দেখাবেন, ডিডাকটিভ রিজনিং এর কাঠামোতে দেখাবেন, সিলোজিস্টিক আর্গুমেন্টের কাঠামোতে দেখাবেন। সিলোজিস্টিক আর্গুমেন্ট হচ্ছে দুইটা প্রেমিস থেকে একটা কনক্লুশনে আসা, দুইটা বাক্য থেকে একটা সিদ্ধান্তে আসা। যেমন, যেহেতু কোরআন শুকরের সবটাকে হারাম করেছে, এবং যেহেতু রক্ত হলো শুকরের একটা অংশ, হলো না? কি হবে? যেহেতু কোরআন সমগ্র শুকরকে ভক্ষণের জন্য হারাম করেছে, এবং যেহেতু শুকরের রক্ত সমগ্র শুকরের একটা অংশ, অতএব শুকরের রক্ত ভক্ষণ হারাম। সুন্দর একটা যুক্তি বাক্যের কাঠামোতে চলে আসছে, ম্যাথমেটিক্যাল ফর্মে দেওয়া যাবে, এক্স ওয়াই জেড দিয়ে এটাকে আমরা দেখাতে পারবো। আপনারা এই বাক্য থেকে এরকম ফর্ম বের করবেন। বের করার পর যে দুইজন আগে এই প্র্যাকটিসটা করেছেন আমাদের আজকের সেশনের ভিতর, তারা অন্যদের সাথে এনগেজ করবেন, আর বাকি চারজন আর্গুমেন্ট করবেন। আপনারা যারা দুইজন আগে থেকে এটা করেছেন, আপনাদেরকে যেহেতু আগে করাইছি গতকাল না পরশু, তো আপনারা একবারে ডাইরেক্টলি ফাইনাল কনক্লুশনে জাম্প করবেন না, যেভাবে আমরা করছিলাম। আপনারা একটু একটু করে ভুল সংশোধন করবেন, একটু একটু করে লিমিটেশন দিয়ে দিবেন যারা আর্গুমেন্ট করতেছে তাদেরকে। দিতে দিতে ফাইনাল একটা জায়গায় গিয়ে আমরা সবাই কিন্তু আটকায় ছিলাম, মনে আছে? আপনাদের মনে আছে কিনা? এক জায়গায় গিয়ে ফাইনালে আমরা আটকায় ছিলাম। পরে আমি বললাম, দেখছেন আমরা সবাই এটা বলতে অমুক বুঝাচ্ছি শুধু, এরকম। ওই পর্যন্ত আমরা আটকাতে দিতে পারি কিনা বাকি চারজনকে। তারপর আমরা ফাইনালে গিয়ে তাদেরকে দেখাবো যে হ্যাঁ, আমাদের উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, বা উই হ্যাভ টু এমটি আওয়ার কাপ। তো আপনারা এখন শুরু করেন, বাক্যটা আমি লিখে দিয়েছি। যে কেউ আপনার ওই স্ট্রাকচার বের করবেন, স্ট্রাকচার বের করার পর সেটার উপর দেখাবেন যে স্ট্রাকচারটা সঠিক আছে কিনা। স্ট্রাকচার থেকে কন্টেন্ট আলাদা করবেন, তারপর স্ট্রাকচারকে প্রশ্ন করবেন যে স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। স্ট্রাকচারে আর একটা এক্সাম্পল দেই, জাস্ট ইন কেস আপনারা কেউ আগের ভিডিওগুলো দেখেন নাই। সেটা হচ্ছে যে কোরআনের যে এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পল থেকে এটাকে এখন যদি স্ট্রাকচার করি আর কন্টেন্টকে সেপারেট করি, স্ট্রাকচারটা হবে এরকম। যেহেতু কোরআন বলেছে যে সমগ্র এক্স ভক্ষণ হারাম, এবং যেহেতু ওয়াই হলো সমগ্র এক্স এর একটি অংশ, অতএব ওয়াই ভক্ষণ হারাম। আপনাদের কি এটুকু বোঝা গেছে? ওয়াই হচ্ছে শুকরের রক্ত, নিচ্ছে এখনই, ওয়াই হচ্ছে শুকরের রক্ত, সমগ্র এক্স মানে সমগ্র শুকর। তাহলে এইটুকু আমি কি করলাম, কন্টেন্টকে আলাদা করে দিলাম, স্ট্রাকচারে ফেললাম। এখন আপনি কি করবেন, সমগ্র এক্স এটা জায়গায় শুকর বসালে আপনি আসবেন শুকরের, আর ওয়াই হচ্ছে শুকরের রক্ত, কনক্লুশন শুকরের রক্ত হারাম। সমগ্র এক্স এটার জায়গায় কি বসাবেন, মেবি মদ জিনিসটাকে বসালেন। তারপর আসলেন যে অমুক হচ্ছে মদের একটা অংশ, ওয়াই, তখন মদের অমুক অংশ খাওয়া হারাম। এইভাবে করে আমরা স্ট্রাকচার এবং কন্টেন্ট আলাদা করলাম। এক হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস জেড, 1+2=3, এরকম। তো হ্যাঁ, তাহলে এখন স্ট্রাকচার লিখতে হবে, তারপরে ইয়েতে যেতে হবে। হিমেল বলেন, তারপরে আপনারা শুরু করে দেন।
মানে ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন মানে দুইটা স্টেটমেন্ট দেওয়ার পর তারপর হচ্ছে একটা কনক্লুশনে যাওয়া, এটার একটা নাম বলছিলেন, নামটা আমি ভুলে গেছি, একটু স্কিপ আউট হয়ে গেছে। নামটা যদি আরেকবার বলতেন। সিলোজিজম বলে এটাকে। ফিলোজিজম। সিলোজিজম আমি লিখে দিচ্ছি, ওটা সমস্যা নেই, আপনাদের এই শব্দগুলো আপনারা বুঝবেন, মূল কনসেপ্ট বোঝা লাগবে। হ্যাঁ, আর্গুমেন্ট শুরু করেন যে কেউ, যে কেউ এটা স্ট্রাকচার আগে রেডি করেন। আমি যেমন স্ট্রাকচার দেখালাম, একটা সাধারণ মানুষ বলছে আরে কোরআনে তো হারাম করছে শুকরকে, আমরা তো শুকরের রক্ত খাওয়া হারাম, কোরআনে তো শুকরকে হারাম করছে, এইভাবে বললো। আপনি সেটাকে কোন স্ট্রাকচারে দিলেন? যেহেতু কোরআন সমগ্র শুকরকে হারাম করেছে এবং যেহেতু শুকরের রক্ত সমগ্র শুকরের অংশ, অতএব শুকরের রক্ত খাওয়া হারাম। আপনি এটাকে যে স্ট্রাকচারে ফেললেন। এখন বাক্যটা দেখেন, হ্যাঁ আমরাও তো আহলে বাইতকে ভালোবাসি কারণ তারা নবী পরিবার অংশ। এটাকে আপনারা স্ট্রাকচারে ফেলবেন, তারপর স্ট্রাকচার সঠিক কিনা এটা যাচাই করবেন। শুরু করেন। Sam, you have to start, I think. কে ভাই? আমি আমি শুরু করবো। জি আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আমরা কি এখানে মানে আগে কোনো প্রেমিসে আসছি যে হচ্ছে এই কারণেই আমরা এটা করতেছি, না জাস্ট এটা জাস্ট প্র্যাকটিসের একটা অংশ? এটা প্র্যাকটিসের একটা অংশ। আচ্ছা আচ্ছা ভাই, একটু চিন্তা করি। যেহেতু ইমরান, ইমরান বলো। আচ্ছা ভাই, আপনার স্টেটমেন্টটা ছিল যে যেহেতু আমরা নবী পরিবারকে ভালোবাসি এই জন্য আমরা হোসেনকে ভালোবাসি, নাকি? ওটা না, এখন যেটা লিখলাম সেটা। আর আমার সাথে এখন কথা বলবেন না, এখন কথা বলবেন যে হিমেল তারপরে জুবাই ওদের সাথে। ওরা ও কন্ডাক্ট করবে এবং আমি দেখবো যে ওরা ভুল করে কিনা। কারণ দেখে খুব ডিটেইলডে আমি এটা করেছি। বলতো। আচ্ছা, আহ, আমরা আহলে বাইতকে ভালোবাসি যেহেতু হচ্ছে আমাদের কোরআনে হাদিসে এগুলাতে অসংখ্য রিওয়ায়াতে বর্ণিত আছে যে আমরা আহলে বাইতকে মানা আমাদের জন্য আহ, ফরজ, বা তাদেরকে ভালোবাসা আমাদের ইমানের দায়িত্ব। সুতরাং এই কারণে আহ, আমরা আহলে বাইতকে ভালোবাসি। ভাই মানে ভাই যদি এখানে আমি ফার্স্টে বলি যে আসলে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, মানে মাসুদ ভাই যেটা বললেন ওটা হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। যে স্ট্রাকচারটাকে আপনার ওইটা হইতে হবে একটু একটু ইউনিভার্সাল, ইউনিভার্সাল টাইপের, যে আপনি যে কোনো কিছু এখানে অ্যাপ্লাই করার পর সেটা সার্বিকভাবে সত্য হবে। আপনার লজিকটা যে কোনো, যেখানে আপনি এক্স ওয়াই যে নামের চেঞ্জ বা অন্য কিছু চেঞ্জ করে দেওয়ার পরেও সেই স্ট্রাকচার বা সূত্রটা আপনার জন্য সঠিক হবে। এরকম দুইটা সেন্টেন্স তৈরি করে তারপর একটা কনক্লুসিভ পয়েন্টে যেতে হবে ওখান থেকে। যেহেতু আহলে বাইত মানেই হচ্ছে নবীর পরিবার, বা আহলে বাইত শব্দের অর্থ নবীর, আহলে বাইত হচ্ছে গৃহের সদস্য, আহলে বাইত শব্দের অর্থ। আর আর নবী পরিবারের ব্যাপারে যেহেতু, আচ্ছা এখানে তো আমরা কোরআনকে সত্য ধরে নিচ্ছি না? সরি ভাই, কোশ্চেনটা বুঝিনি। না, এখানে তো আমরা কোরআনকে সত্য ধরে নিচ্ছি, মানে কোরআনের বা হাদিসের রেফারেন্স কি তো আমরা সত্য ধরে নিচ্ছি নাকি ওইটা বাদ রেখে? ভাই মানে এখানে কোরআন বা হাদিসের কোনো সূত্র আসতেছে না, মূলত হচ্ছে এখানে আপনাকে মাসুদ ভাই যে সেন্টেন্সটা দিয়েছে আর কি, যে হ্যাঁ আমরাও তো আহলে বায়াতকে ভালোবাসি কারণ তারা নবী পরিবারের অংশ। এখান থেকে আপনাকে দুইটা মানে প্রথমে দুইটা বাক্য তৈরি করতে হবে, যে দুইটা বাক্যের মধ্যে আপনি যদি এখানে এক্স ওয়াই বসান
তাহলে সবগুলোর জন্য সেটা সত্যি হবে। তারপর হচ্ছে একটা কনক্লুশনে যেতে হবে। আচ্ছা, এই মাসুদ ভাই একটু বাক্যটা নিয়ে বুঝতে টোটাল পারবেন? কাজটা হবে। আমি মানে অ্যাকসেপ্ট এখানে কোরআন বা করতেছিলাম কি? হাদিসের কোনো কিছু আসতেছে না আপাতত। হ্যাঁ, সায়েম কি আমাকে কি বললেন বুঝি নাই। হ্যাঁ, একটু মানে আপনি মানে এটা হ্যাঁ, ও হিমেল যেটা বলছে ওটাই। এখানে কোরআন হাদিস এই কথা তো একটা ব্যক্তি এই কথা বলেছে, হুম হুম। এইটাকে তাকে যদি বলা হতো তুমি এটাকে যুক্তি বাক্যের স্ট্রাকচারে ফেলো, যেহেতু অমুক 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 এবং যেহেতু অমুক 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 অতএব সিদ্ধান্ত, তখন সে এই বাক্যটাকে কিভাবে যুক্তি বাক্যের স্ট্রাকচারে ফেলতো? সেই স্ট্রাকচারটা আপনি তৈরি করে দেন তার জন্য। ইমরান ট্রাই করো, তারপর তোফাল ট্রাই করেন, সায়েমও ট্রাই করেন। ভাই আমার মাথা এদিক থেকে ওদিকে যেতেছে, কিছু আসতেছে না। ওই ইয়ার দিকে যেতেছে আর কি, কোরআন ভিত্তিক চিন্তা ওই দিকে চলে যাচ্ছে। কোরআন তো ঠিক আছে, আপনি তার জন্য একটা কাঠামোতে দেবেন। আমি তো বললাম, এক্সাম্পল দিলাম। একটা লোক বলছে আরে ভাই শুকর, কোরআন কোরআনেই তো আছে শুকরের রক্ত খাওয়া হারাম, এইভাবে যদি কেউ বলে, তখন আপনি তার কথাটা একটু গুছায় দিলেন স্ট্রাকচার অনুযায়ী। কিভাবে গুছায় দিলেন? যেহেতু কোরআনে আছে সমগ্র শূকর হারাম ভক্ষণের জন্য, এবং যেহেতু শূকরের রক্ত সমগ্র শূকরের একটি অংশ, অতএব শূকরের রক্ত ভক্ষণ হারাম। এই স্ট্রাকচারটা আপনি যদি তাকে দিয়ে বলেন ভাই তুমি যে কথাটা বলেছো সেটাকে আমি একটু স্ট্রাকচারে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল, সে বলবে অ্যাকসেপ্টেবল, তাই না? না, এখানেও সেটা সেইভাবে দেন। জিজ্ঞাসা করতেছিলাম, যেমন শুক্রের যে যখন আমি হারাম মানতেছি তখন তো কোরআনকে আমরা মানে সত্য বা হ্যাঁ হ্যাঁ, সেই অ্যাজাম্পশন গুলো চলে আসবে তো আপনার আর্গুমেন্টের আচ্ছা প্রেমিসের আচ্ছা সাথে চলে আসবে, আচ্ছা, সমস্যা তাহলে নেই। এখানেও অনেকটা সেরকম, যেহেতু কোরআনে বলতেছে যে নবী যেহেতু পরিবার। যেহেতু দিয়ে স্ট্রাকচারটা দেবেন, যেহেতু অমুক অমুক এবং যেহেতু অমুক অতএব ওরকম, এই স্ট্রাকচারে দেন। আচ্ছা সময় নেই, তাড়াতাড়ি করেন। আচ্ছা, যেহেতু কোরআনে বলা হচ্ছে যে নবী পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, আর নবীর পরিবার এবং নবীরও পরিবার ছিল, যেটা হচ্ছে ফাতেমার মাধ্যমে সিলসিলা, যে সিলসিলাটা মূলত ফাতেমার আলীর মাধ্যমে। সুতরাং নবী পরিবারকেও বা আহলে বাইতকে ভালোবাসা আহ আমাদের জন্য ফরজ। ঠিক আছে, আচ্ছা, আমি বিষয় কি ভাই একটু আমি একটা কথা বলি। সরি মানে ইমরান, তোমার মাইকটা অফ করে দিছিলাম। হ্যাঁ, ইমরান মানে বলো, আর হিমেল কন্ডাক্ট করেন। মানে আমি ভাই তাদেরকে যদি একটু সহজ করে দেওয়ার জন্য মানে আমি আহলে বায়াতের ওই জায়গায় আহলে বায়াতের একজনের নাম উল্লেখ করে দেই, তাহলে তাদের জন্য একটু হয়তো সহজ হয়ে যায়। যেহেতু হ্যাঁ 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 আমি দেন। হ্যাঁ আমি ফাতিমাকে ভালোবাসি, যেহেতু তিনি নবী পরিবারের অংশ। বা সরি মানে একটু আমি দেখে নেই। হ্যাঁ আমরাও ফাতেমাকে ভালোবাসি কারণ তিনি নবী পরিবারের অংশ। এবার ভাইয়ের হয়তো একটু করতে ইজি হয়ে যাবে। না, আমি বলতেছিলাম কি আমারটা কি হয় নাই, মানে আমি বলতেছিলাম কি কোরআনকে রেফারেন্স ধরে তারপর আমি নিচে আসি। যেহেতু কোরআনে বলা হয়েছে যে নবী পরিবারকে ভালোবাসা আহ ইমানের অংশ, আর নবী পরিবারও তো যেহেতু বিদ্যমান আছে, সুতরাং আমরা এই কারণে নবী পরিবারকে ভালোবাসি। আর একটু বলেন তো আবার। আচ্ছা, যেহেতু কোরআনে বলা হচ্ছে যে নবী পরিবারকে বা আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, আর নবী পরিবারও এটা হচ্ছে বিদ্যমান। না, কারণ আচ্ছা কি আপনি যখন নবী পরিবারকে বা আহলে বাইতকে এভাবে বলতেছেন না, তখন হচ্ছে না। কারণ আপনার আহলে বাইত একটা টার্ম, নবী পরিবার কথাটা এখানে এই বাক্যে আলাদাভাবে ইউজ হয়েছে, যদিও আহলে বাইত আরবি, সেটারই বাংলা হচ্ছে পারিভাষিক অর্থে নবী পরিবার, এবং সেই নবী পরিবার কে এটা ওটা অনেক কিছু আছে। তো আপনি একটা বাক্যের ভিতরে নবী পরিবার বা আহলে বাইত এভাবে বলবেন না, প্রেমিস দুইটা দিবেন। একটার মধ্যে বলবেন আহলে বাইত, আর একটার মধ্যে বলবেন নবী পরিবার। আর এখন আহলে বাইতের বদলে ফাতিমা লিখে দিলাম, যেটা হ্যাঁ, হিমেল বললো, আমরাও এবার তো আপনি করেন। ফাতেমাকে ভালোবাসি কারণ তিনি নবী পরিবারের অংশ। যেহেতু কোরআনে বলা হচ্ছে নবী পরিবারকে ভালোবাসতে হবে,
আর ফাতেমা আমাদের নবীর কনিষ্ঠতম কন্যা, সুতরাং এই কারণে আমরা আপনার ফাতেমাকে স্ট্রাকচারের মধ্যে কনিষ্ঠতম এই শব্দগুলো তো আসার কোনো দরকার নেই। ও, জুবাই, ওয়াই ডোন্ট ইউ পার্টিসিপেট? হিমেল, আপনারা এগুলো ধরবেন তো, বলতে হবে। ভাই আমি একটু ট্রাই করি। শিওর, আপনি ওদেরকে হেল্প করবেন আর কি, আপনি তার সলিউশন দিবেন না। ও সরি সরি। সাইম ভাই, আপনার কিন্তু আগের থেকে অনেকখানি গোছানো আনসার হয়েছে আর কি, কিছুটা আর কি আনসারের দিকে যাচ্ছে। আপনার একটু ট্রাই করলে হয়তো সামনে হয়ে যাবে। মানে ভাই এখানে একটু মানে একটা সূত্র প্রয়োগে অ্যাপ্লাই করার চেষ্টা করেন যে আমরা অমুককে ভালোবাসবো যেহেতু তারা অমুকের অংশ। এই টাইপের একটু গুছানো হইলে একটু ভালো হয় আমার মনে হয় মানে আনসারটা। না, অমুককে ভালোবাসবো এর কারণ আসছে না, আমি আগে সেই কারণটাকে দেখাবো না। এই কারণটা আমি তো বললামই, যেহেতু অমুক অমুক এবং যেহেতু। প্রথমবার বলবেন যেহেতু, পরের বার বলবেন এবং যেহেতু, তারপরের বার বলবেন অতএব। এই আচ্ছা, শব্দগুলো দিলে সবার বুঝতে সহজ হবে, এই জন্য এই শব্দগুলো দিয়ে বাক্যগুলো সাজান। যেহেতু। ইমরান, একটু বলো। হ্যাঁ, আমি বলছিলাম যে মানে আমার কাছে যদি মনে হয় এই বাক্যটাই পরিবর্তন করা উচিত, যে যে বাক্যটা তুমি লিখেছো যে আমরাও তো আহলে বাইতকে ভালোবাসি কারণ তারা নবী পরিবারের অংশ। এই বাক্যটা কি এরকম হবে, না এরকম হবে যে মানে আমরা আহলে বাইতকে ভালোবাসি নবী পরিবারের অংশ? ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি যে আমরাও তো আহলে বাইতকে ভালোবাসি, মানে আহলে বাইতকে ভালোবাসাটা আহ, যেভাবে এখানে প্রদর্শন করা হচ্ছে, মানে এটা কোনো সার্টেন বিষয় না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। যে হ্যাঁ আমরা মানে যেমন ধরো শিয়া সুন্নিদের মধ্যে যে তুমি তুমি কোন সেন্স নিচ্ছ এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যক্তি একটা কথা বলেছে, সে এটাকে যুক্তিবাক্যের কাঠামোতে ফেলে দেখায়নি। তুমি তার কথাটাকে তার জন্য যুক্তি কাঠামোতে ফেলবে, নট নেসেসারিলি তোমার নিজেকে সেই যুক্তিতে বিশ্বাস করতে হবে, কিন্তু তুমি তার জন্য এটাকে যুক্তির কাঠামোতে ফেলবে। কাঠামোতে ফেলার পর তারপর তুমি সেই কাঠামো বা স্ট্রাকচারটাকে বিশ্লেষণ করবে যে স্ট্রাকচারটা কতটুকু শক্তিশালী, নাকি স্ট্রাকচারাল কোনো দুর্বলতা আছে। এটা হলো তোমাদের আজকে ঠিক প্র্যাকটিস। আছে। আমি কি তাহলে একটু বলবো? হ্যাঁ, হ্যাঁ, আমি তিনটা পয়েন্ট আউট করতে চাচ্ছি। একটা হচ্ছে যে আমরা যে নামাজে দরুদ পড়ি, সেখানেও সেই দরুদের মধ্যে আমরা পড়ি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপরে আল্লাহ তাআলার মহানবী যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, অর্থাৎ আমরা দরুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপরও পড়ে থাকি। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছে নবী ইমেল পরিবার। হচ্ছে না তো, জি ভাই, ইমেল বলেন ওকে। ভাই এটা আসলে আপনার স্ট্রাকচারটা হচ্ছে না। আপনি হয়তো কেন নবী পরিবারকে ভালোবাসা উচিত এইটার কারণটা বলতেছেন, যে কোরআনে আমাদের বলেছে বা আমরা তাদেরকে সবসময় সলাতে দুরূদ পাঠ করতেছি, এটা বলা হচ্ছে। আসলে ভাই আমরা জানতে চাচ্ছিলাম হচ্ছে যে এই সেন্টেন্সটা দিয়ে আপনি একটা স্ট্রাকচার তৈরি করবেন, যেখানে হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে এবং শেষে এটার একটা কনক্লুশন থাকবে কেন আমরা এই কাজটা করি। যেমন ভাই আমি ওই যে ভাই একটু আগে সহজ করে দেওয়ার জন্য বললেন যে প্রথমে আপনি কেন তাদেরকে ভালোবাসবেন, যেহেতু বলে কেন তাদেরকে ভালোবাসবেন, তারপর হচ্ছে এবং যেহেতু তারা এর মধ্যে ইনক্লুডেড, এই কারণে তাদেরকে আপনি ভালোবাসবেন। ওই যে যেহেতু তারপরে অ্যাড করবেন হচ্ছে এবং যেহেতু, আর লাস্টে আপনি কনক্লুশনটা টানবেন, এরকম একটা আনসার চাচ্ছিলাম। আমি কি বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, ভালো হয়েছে, এবার তো ফাইল একটু বলেন। আমার মাথায় ভাই সাইম ভাইয়ের ওইটাই ঘুরতেছে, যেহেতু ফাতেমা নবী পরিবারের অংশ এবং যেহেতু নবী পরিবারকে ভালোবাসা কোরআন অনুসারে ফরজ, ভাই হ্যাঁ সেহেতু ভাই, আপনারটা হচ্ছে এই তো আস্তে আস্তে একটু স্ট্রাকচারের অনুযায়ী আসতেছে। আপনি মেন যে কজটা কেন ভালোবাসবো এটাকে একটু আগে আনেন, আর তারপরে কাকে ভালোবাসবো এটাকে একটু পরে নেন। এভাবে একটু ট্রাই করে দেখেন তো। আচ্ছা, যখন তোফায়েল ভাই যখন বললো যে যেহেতু ফাতেমাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, তা এটা কি কজ হতে পারে না এখানে?
ভাই এটা তো কাকে ভালোবাসতেছি এটা আমি তাকে বলতেছি, আর কারণটা, মেইন কারণটা আমি আগে আনতে বলতেছি, যেহেতুর পরে হ্যাঁ হ্যাঁ, মেইন কারণটা কারণটা। আগে আনলে এটা ভালো হয়, কেননা কারণটা আগে মানুষ অ্যাকসেপ্ট করে, তারপরে কারণের অধীন ইনস্ট্যান্স, যেটা প্রোগ্রামিং এ যেমন ইনস্ট্যান্স থাকে, ইনস্ট্যান্সটা পরে সে অ্যাকসেপ্ট করে। সো আগে কারণটা আগে বললে এটা সুন্দর হয়, যদিও আগ পিচ করা যায়, সমস্যা নাই প্রেমিস গুলোকে, বাট কারণটা আগে বললে ভালো হয়। যেমন কি বলেন তোফায়েল, যেহেতু, তোফায়েল আবার বলেন। নতুনটা বলবো। হ্যাঁ বলেন। যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ এবং যেহেতু ফাতেমা নবী পরিবারের অংশ, সেহেতু আমরা ফাতেমাকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি নাকি? এই তো আবার আহলে বাইতকে ভালোবাসি দিলেন কেন? হয়ে গেছিল তো, কারণ আমরা তো আহলে বাইত থেকে হয়ে গেছে। সংকীর্ণ করে ফাতেমা শব্দটা দিয়ে দিছি সহজ হওয়ার জন্য, হয়ে গেছে। এখন জুবাইয়ের বাকি অংশ কন্ট্যাক্ট করবেন নাকি হিমেলি করবেন? ভাই হিমেলি করুক ভাই, আমি ঠিক বুঝতে পারতেছি না। হিমেল যা করতেছে ওটাই আচ্ছা, আপনার এটা করতে কি হবে। এরকম করে করা যায়, যেহেতু আমরা মুসলমান, এখানে কি আমাদের কোনো ইয়া না যায়? না ভাই, আসলে আপনি এই সেন্টেন্সের বাইরে যাইতে পারবেন না, অন্য কোনো কারণ exception বলতেছি, টানতে যেহেতু পারবেন না। ফাতিমাকে তো ভালোবাসার জন্য সবার আগে তো মুসলমান হওয়া লাগবে না? সেই শর্তগুলো তো আপনার আন্ডারে চলেই আসতেছে। দুইটা ব্যক্তি যখন কথা বলতেছে, দুইজনই মুসলমান, দুইজনই অ্যাকসেপ্টেড, এরকম এটা বাক্যটা দেখে কি মনে হয়? ও বাক্যটা আপনি, দেখে মনে হয় কি আচ্ছা, এটা কোনো অমুসলিম যে পৃথিবীতে ইসলামের নামও শোনে নাই তার সাথে কথা হচ্ছে? তাহলে তো আপনাকে তার আগে বলতে হবে ফাতিমা কি, মোহাম্মদ কি, ইসলাম কি, নবুয়ত কি, এত কিছু। এটাকে আপনি আর্গুমেন্টের সাথে যুক্ত করে দেবেন না, কারণ আপনার বাক্য থেকে বুঝতে হবে হ্যাঁ আমরাও তো ভালোবাসি। তার মানে আগের কথা কি হচ্ছিল, ভালোবাসা নিয়ে আগে কথা হচ্ছিল। এ বলতেছে হ্যাঁ আমরা আহলে বাইতকে ভালোবাসি, অথবা বলতেছে হ্যাঁ আমি আমি ফাতেমাকে ভালোবাসি। এ বলতেছে, অপরপক্ষ বলছে হ্যাঁ আমরাও তো ভালোবাসি, অথবা আমিও তো ভালোবাসি। এ বলতেছে আমরা ভালোবাসি, তখন সে বলে হ্যাঁ আমরাও তো ভালোবাসি। এই বাক্য থেকে কি আপনি দেখে বুঝতেছেন না যে এটা একটা লং কনভারসেশন বা আর্গুমেন্টের মাঝখান থেকে আপনাদেরকে তুলে দিচ্ছি। তো আপনারা আগেরটুকু তো গেস করে নিতে হবে, আর সেটুকু এখানে রিপিট করার দরকার নেই। আপনারা এই পয়েন্ট থেকে স্টার্ট করেন। তাহলে তো ওইটাই বলা যায় না যে কোরআনের যে রিজনটা, মানে সায়েম ভাই, কোরআনের আয়াতটা এটা প্রধান কোজ, মানে যেটা প্রাইমারি যে কজ থেকে আমরা শুরু করবো, সেটা কি কোরআনের আয়াত থেকে তাহলে শুরু করা লাগবে না যখন এরকম কোনো ইয়ে আসবে? মানে যেটা বেশি রিজনেবল, যেহেতু কোরআনে মানে যেহেতু কোরআনে আহলে বাইতকে ভালোবাসার কথা বলা হচ্ছে, এবং যেহেতু ফাতিমা নবী পরিবারের অংশ, সে কারণে আমরা ফাতিমাকে ভালোবাসি। হয়নি। কেন হয়নি? কারণ আপনি প্রথমে বললেন যেহেতু কোরআনে আহলে বাইতকে ভালোবাসার কথা বলা হচ্ছে, পরের বাক্যে বললেন নবী পরিবারকে। আহলে বাইত প্রথম বাক্যে বলেন, পরের বাক্যে বলেন নবী পরিবার। আহলে বাইত একটা শব্দ, নবী পরিবার আরেকটা শব্দ, ওখানে হচ্ছে এক্স, এখানে আপনি তিন বাক্যে বললাম যে ফাতেমা আহলে বাইতের না, সদস্য, এটা আমি বলছি নাকি? আপনি বলছেন যে যেহেতু কোরআনে বলা হচ্ছে আহলে বাইতকে ভালোবাসতে হবে, এবং যেহেতু ফাতেমা নবী পরিবারের অংশ, দুইটার সাথে তো আমি সম্পর্ক পাচ্ছি না। ওখানে বলতেছেন আহলে বাইত, এখানে বলতেছেন আচ্ছা নবী ভাই, পরিবার, এখানে আমি তো কোনো সম্পর্ক কনফিউজিং হয়ে পাচ্ছি না। যাচ্ছে কিন্তু এই কথার মধ্যে একটু, মানে এই দুটা সেন্টেন্সের মধ্যে আহলে বাইত আর নবী পরিবার, এই দুটা জিনিস কনফিউজিং, হ্যাঁ, দুটো তো একই এটা। কনফিউজিং দেখেই তো আমরা আহলে বাইত বাদ দিয়ে আপনাকে সরল করে দিলাম ফাতিমাকে ভালোবাসি যেহেতু ও সে নবী আচ্ছা, পরিবার অংশ। শুধু নামটা আপনি দিয়ে ট্রাই করেন, এটার ফাতেমা উপরে আচ্ছা থাকেন, আহলে আচ্ছা বাইত তো বাদই দিয়ে দিছি আমরা শুরুতে। আচ্ছা আচ্ছা। যেহেতু কোরআনে নবী পরিবারকে ভালোবাসার কথা বলা হচ্ছে, এবং ফাতেমা নবী পরিবারের অংশ, সেই কারণে আমরা ফাতেমাকে ভালোবাসি। এই তো ভাই, হইছে, অনেকখানি হইছে আর কি। আচ্ছা ভাই, হ্যাঁ কিন্তু এখানে আমার হয়েছে। একটা প্রশ্ন ছিল যে এই যেহেতু এবং যেহেতু আর লাস্টে এই গ্রামাটিক্যাল এই সিনট্যাক্স গুলো ব্যবহার করার কারণটা কি, এটা কি কোডিং এর মতো? হ্যাঁ হ্যাঁ, এটা লাগে, এই কোডিং এর মতো এটা লাগে কেন? ডিবাগিং করার জন্য লাগে। আপনি যদি প্রপার ফরম্যাটে কোডিং না করেন আপনি ডিবাগিং করতে পারবেন না, কারণ ডিবাগিং সফটওয়্যার গুলো কিন্তু আপনার স্ট্রাকচার কোড ছাড়া তো ধরতে পারে না, বুঝতে পারছেন? সো আমরা এটাকে স্ট্রাকচারে ফেলি এই কারণে যে স্ট্রাকচারে দুর্বলতা আছে কিনা এটা বোঝার জন্য। মেবি কন্টেন্ট ঠিক আছে, কনক্লুশনও ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার ঠিক নাই। আচ্ছা, তারপর স্ট্রাকচারে ফেলছেন, এখন দুইটা স্ট্রাকচার আমরা পেলাম, সাইমের থেকে একটা, তোফায়েলের থেকে একটা। দুইটা কি কি ইমেল বলেন তো? ভাই, সায়েম ভাই বললেন হচ্ছে যে যেহেতু যেহেতু আচ্ছা, নবী এখানে লিখেন, পরিবারকে ভালোবাসা আমাদের প্লিজ জন্য নাকি? ফরজ,
এবং ফাতিমা নবী পরিবারের অংশ, সুতরাং আমরা ফাতিমাকে ভালোবাসবো। এটা বললেন হচ্ছে সাইম ভাই। আর তোফাইল ভাই বলছেন হচ্ছে এইটা একটু আগে পরে বলছেন আর কি, যে যেহেতু ফাতিমা নবী পরিবারের অংশ এবং যেহেতু নবী পরিবারকে ভালোবাসা উচিত, তাই আমরা ফাতিমাকে ভালোবাসবো, এভাবে বলছিলেন তোফাইল ভাই। তোফায়েল উচিত বলে নাই, ফরজ বলছে না? হ্যাঁ তোফায়েল ফরজ। উচিত বলছিলেন না ফরজ বলছিলেন? ফরজ। হ্যাঁ, দেখছেন, ঠিক আছে। চেঞ্জ করা যাবে না কথা। রিয়েল টাইমে মাথার মধ্যে র্যামের মধ্যে বেশি বেশি র্যাম লাগান, র্যামের মধ্যে কথাগুলো রাখতে হবে। তো কে কি বলছে খুব কেয়ারফুলি কফি খাইতে হবে। আমি যে কফি খাচ্ছি। তাহলে হিমেল, আপনি অনেক দূর কন্ট্যাক্ট করছেন, থ্যাঙ্কস আ লট। এখন আমি লেট মি টেক ওভার। দুইটা স্ট্রাকচার পাইছি, সাহেব একটা স্ট্রাকচার দিচ্ছে, তোফাইল একটা স্ট্রাকচার দিচ্ছে। দুইটা স্ট্রাকচার কিন্তু আলাদা। এটা কি আপনারা বুঝতে পারছেন, সায়েম এবং তোফায়েল? আচ্ছা, আমি তো এটাই বলি নাই যেটা তোফাইল ভাই বলছে। না, আলাদা। আচ্ছা, আহমেদ, আমি রিফাত ভাই। রিফাত তো অনলাইনে নেও চলে গেছে। রিফাতের স্ট্রাকচারটাও তোফায়েলের কথাটাই। তোফায়েল, আপনি কমেন্টটা দেখেন তো, রিফাত আপনার কথাটা এক্স্যাক্টলি সেম কিনা। আমি একটু বলি, এই রিফাত ভাইয়ের যে কথাটা, এটা মনে হয় ওই ইয়া ভাইয়ের সাথে মিলে, সাইম ভাইয়ের সাথে সেম মনে হয়। আর আমি যেটা বলেছিলাম শেষে হচ্ছে, সেহেতু আহলে বাইতকে ভালোবাসা ফরজ। আহলে বাইতকে বললে তো সমস্যা হয়ে গেল, কারণ আমরা লাস্টে আপডেটের যে বাক্যটা দিয়েছি সেখানে তো আহলে বাইত কথাটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এর কারণটা কি আর কি? কারণটা হচ্ছে আপনাদের জন্য সহজ করার জন্য। কেন আহলে বাইত মূল বক্তা প্রথমে আমরা যেটা দিয়েছিলাম, আহলে বাইত বলেছে প্রথমে আহলে বাইতকে ভালোবাসি, তারপর বলছে যেহেতু সে নবী পরিবারের অংশ। যদিও আহলে বাইত মানে নবী পরিবার, কিন্তু যুক্তিতে আপনাকে আগে আরেক জায়গায় দেখাতে হবে আহলে বাইত ইকুয়ালস নবী পরিবার, এবং যেহেতু অমুক অমুক অতএব তমুক, আপনার 3-4টা প্রেমিস চলে আসবে। আপনাদেরকে আমি সহজ করে এক্স ওয়াই দুইটা ভ্যারিয়েবল নিয়ে করতে দিচ্ছি, যেন এক্স ওয়াই জেড এবিসিডি 5-6টা ভ্যারিয়েবল না আসে। এই জন্য সহজ করে আহলে বাইত শব্দ বাদ দিয়ে ফাতিমা দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আপনারা দুইজন এবার আপনাদের ফাইনাল স্ট্রাকচার দুইটা দেন। দুটো তো একই হয় ভাই, মানে তোফাইল আবার ভাই কথা বাদ দিলে এক হলো কেমনে? নবী। এই জুবাইর এক বাক্য বলছে কিনা ওরা দুইজন, তোফায়েল আর সায়েম? এক বাক্যিত হয়ে যায় ভাই। ভাই একই তো লাগলো আমার কাছে, আমার র্যাম কম ভাই। না, একই হচ্ছে কিন্তু, কারণ তোফাইল একই ভাই হচ্ছে কিভাবে? একই হয় না। আচ্ছা, আপনি বলছেন যেহেতু কোরআনে নবী পরিবারকে ভালোবাসা ফরজ করা হয়েছে, এবং যেহেতু ফাতিমা নবী পরিবারের অংশ, অতএব আমরা ফাতিমাকে ভালোবাসি। তোফায়েল বলেছে যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ, এবং যেহেতু ফাতিমা নবী পরিবারের অংশ, অতএব আমরা ফাতিমাকে ভালোবাসি। দুইটা কি এক হলো? ভাই এত পেচ আমার কাছে মনে হচ্ছে ভাই সব এক। ভাবার ধরনটা ঠিক আছে, হয়তো বা স্ট্রাকচার ম্যান, স্ট্রাকচার। কেননা পার্থক্য কোথায় বলেন তো দুজনের মধ্যে? তোফাইল ভাই হয়তো বা মানে যেটা হায়ার অথরিটিটাকে হয়তো বা সাইলেন্ট রাখছে, আর আমি এই তো আই মিন ফরগেট অ্যাবাউট অথরিটি। আপনি বাক্য দেখবেন, সিম্পলি দুইটা বাংলা বাক্য, এই বাক্যে কি কি শব্দ আছে, ওই বাক্যে হুবহু একই কথা আছে। একটা শব্দ দাড়ি কমা এপাশ ওপাশ হলে স্ট্রাকচার আলাদা। আপনি বলেছেন যেহেতু কোরআনে ফরজ করা হয়েছে, তোফায়েল বলছে যেহেতু ফরজ। দুইটা কি স্ট্রাকচার এক? কিন্তু ভাই এক্ষেত্রে এক হবে, যেহেতু আপনি যে বললেন যে দুইজন মুসলমানের মধ্যে কথা হচ্ছে, দুইটা স্ট্রাকচার এক না। কন্টেন্টের তাৎপর্য এক হতে পারে, স্ট্রাকচার কি এক? আপনাদেরকে আমি স্ট্রাকচার কন্টেন্ট সেপারেশন আগেও প্র্যাকটিস করেছি কত। স্ট্রাকচারে আপনি কোরআনে ফরজ করা হয়েছে বলতেছেন, আর তোফায়েল বলতেছে যেহেতু তাকে ভালোবাসা ফরজ। আমি যদি এখন বলি যে কোরআনের বাইরে থেকেও ফরজিয়াত বের করা যায় কিনা? সরাসরি কোরআনে ডাইরেক্ট বাক্যে যা আছে এর বাইরে ফরজিয়াত বের করা যায়? তাহলে দুইটা স্ট্রাকচার কি সেম হলো? মেবি তোফায়েল পরে প্রমাণ করবে যেটা কোরআনে ডাইরেক্টলি ফরজ হিসেবে নয়, কিন্তু কোরআনের বাইরে থেকে এটা ফরজিয়াত প্রমাণিত,
অতএব সে বলছে ফরজ, সিম্পলি ফরজ বলছে। আর যেমন নামাজের অনেক ফরজ আছে, এর সব কি ডাইরেক্টলি কোরআন থেকে ফরজিয়াত বের করা যায়? যায় না। তাহলে তোফায়েল বলতেছে এটা ফরজ, আর আপনি বলতেছেন এটা কোরআনে ফরজ। দুইটা কি স্ট্রাকচার এক হলো? দুই স্ট্রাকচার কি অলওয়েজ সেম কন্টেন্ট নিতে পারবে? না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুঝতে দুইজনেরই ক্লিয়ার হয়েছে? সাহেব আচ্ছা, না আচ্ছা না, ক্লিয়ার হয়েছে আরেকটা কিনা? প্রশ্নটা যেটা থাকে ভাই, এই যে যেহেতু বা সেহেতু, এর জন্য কি স্ট্রাকচারে কখন চেঞ্জ হয়, মানে সিনট্যাক্স গুলোর জন্য? একটু বুঝায় বলেন। এই যেহেতু এবং সেহেতু, এই ধরনের প্রিপজিশন না, এগুলো কি বলে, জি কনজাংশন জি, বলে না প্রিপজিশন হ্যাঁ, বলে? এগুলোর কারণে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এগুলো যদি আপনি ভুলভাল ব্যবহার করেন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। মোস্ট আর অফ দ্য আমরা, পিপল এগুলো ভুলভাল ব্যবহার করে, আমরা তো সেজন্যই কাজ করতেছি। আচ্ছা, আর আমরা যে এখানে ব্যবহার করতেছি, এখানে কি এটা দরকার ছিল, মানে যেহেতু বা এবং সেহেতু, মানে হ্যাঁ, এটা? কারণ আজকে আপনাদেরকে ডিডাকটিভ রিজনিং এর একটা পার্ট নিয়ে কাজ করাচ্ছি, সেটা হচ্ছে ডিডাকটিভ রিজনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি হলো ডিডাকটিভ রিজনিং এর দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হলো সাউন্ডনেস। ভ্যালিডিটি মানে বৈধতা বা অবৈধতা বাংলা বললে, কিন্তু বাংলা বোঝার দরকার নেই, ভ্যালিড বুঝলে আপনারা বুঝবেন বিষয়টা কি সেটা আমি একটু বুঝাতে চাচ্ছি। এই জন্য আপনাদেরকে স্ট্রাকচারে ফেলতে বললাম, আপনারা কন্টেন্ট নিয়ে চিন্তাই করেন না, আমি আপনাদের চিন্তা তো কন্টেন্ট থেকে স্ট্রাকচারে নিয়ে আসছি। আহলে বাইত ফাতিমা এই বিষয়গুলোর ভিতরে যেন না, স্ট্রাকচারটা বের করে আনেন। আমি স্ট্রাকচার নিয়ে আগে কয়টা এক্সাম্পল দিছি, বলেন দেখি কি কি স্ট্রাকচার কন্টেন্ট সেপারেশনে কি কি এক্সাম্পল দিছি এ পর্যন্ত যা যা ক্লাস হয়েছে? ভাই শুকরের একটা দিয়েছেন। সেটা আজকে দিছি, তার আগের ক্লাসগুলোতে কি কি দিছি? ওই যে রফিক নাকি যেন একটা আমাদের নেতা এলাকার, বিএনপি নেতা নিয়ে হয়তো বা বলছিলেন একটা। তো সেটা তো হচ্ছে নির্যাস আর খোলস, স্টেটমেন্ট আর প্রপোজিশন, ওটা তো আলাদা। একটা হলো মুখে যা বলছে, একটা হচ্ছে যা বুঝাইছে, সেটা খোলস আর নির্যাস, ওটা না। আরো এক্সাম্পল দিছি, খিজির মুসার এক্সাম্পল ও দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিজির মুসা। প্রথম তো এটাই দিছিলাম, হ্যাঁ হ্যাঁ জি ভাই। তাই না? ওটা একটা স্ট্রাকচার, ওই স্ট্রাকচার নিজের পীরকে বসায় দেয়, কন্টেন্ট ডেলিভারি করে, স্ট্রাকচারটা নিছে ওই জায়গা থেকে, কোরআন থেকে। আরো স্ট্রাকচার কন্টেন্ট নিয়ে কাজ করছি, গত সেশনে করছি। কোনটা ছিল? গত সেশনে? হ্যাঁ, আপনি ছিলেন তো এই সেশনে। গত সেশনে তো আমার বেশি মনোযোগ ছিল যে ইয়া নিয়ে, রাজনীতি নিয়ে, রাষ্ট্রীয় গুলো মনে আছে। হ্যাঁ, তো আগে এটাই তো কিন্তু সমস্যা, লিখছি। মনোযোগ। তাহলে দেখেন ওইটা মিস করছেন, রাজনীতির কথাও পরে ঠিকই হয়েছে, কিন্তু এটা মিস হয়ে গেছে। সেটা আমি বলছিলাম কি, ওই যে ডায়োস আর্গুমেন্ট, এবার মনে পড়ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দায়ুস এর, হ্যাঁ যদি মিস্টার এক্স এর ঘরে হামলা হয় এবং যদি মিস্টার এক্স, প্রথম দিন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ ডায়োসের দিবেন? আর্গুমেন্টটা ভাই একবারে প্রথম দিন বলছিলেন। হ্যাঁ, তাহলে তো ডায়োসের আর্গুমেন্ট যেটা, যদি মিস্টার এক্স এর ঘরে হামলা হয় এবং যদি মিস্টার এক্স প্রতিহত না করে, অতএব মিস্টার এক্স ডায়োস হবে, তাই না? আবার ওই যে প্রথম হচ্ছে মুসা খিজিরের যেটা দিছি, যে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে ডিভাইনলি অ্যাপয়েন্টেড পারসন যদি হয় মিস্টার এক্স, এবং যদি তুমি মিস্টার এক্স এর ছাত্র হও তাহলে মিস্টার এক্স কে প্রশ্ন করা যাবে না, এরকম, তাই না? তো ওই যে স্ট্রাকচার এবং কন্টেন্ট, তারপর আরেকটা স্ট্রাকচার কন্টেন্ট দিছি, আজকে আরেকটা স্ট্রাকচার কন্টেন্ট দিলাম। আপনারা দেখলেন যে একটু আগে তখন ইমরান যখন ইমরানকে যখন এটার উপর কমেন্ট করতে বলছি, স্ট্রাকচার ক্রিয়েট করতে বলছি, সে কিন্তু স্ট্রাকচার ক্রিয়েট না করে ফাতিমাকে ভালোবাসার বা আহলে বাইতকে ভালোবাসার বৈধতা প্রমাণ করতেছে। খেয়াল করছেন হ্যাঁ। এটা কেন হচ্ছে? অথচ আমি এক্সপ্লিসিটলি, সুস্পষ্টভাবে আমি বলেছি যে এটাকে একটা স্ট্রাকচারে ফেলতে। কেমন স্ট্রাকচারে ফেলতে হবে সেটার এক্সাম্পলে দিয়েছি, যেহেতু অমুক 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 এবং যেহেতু অমুক 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 অতএব অমুক। কিন্তু সে একটা ম্যাথ করার ছাত্র, সে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমরা সবাই এখানে ম্যাথ করে এসেছি, কিন্তু আমরা কেউ কেউ একেবারে কন্টেন্ট ওটা প্রমাণ করতে বসলাম। এখন কেন? আমি তো প্রমাণ চাইনি, এখানে তো প্রমাণ করার দরকার নেই, প্রমাণই চাওয়া হয়নি, বলা হয়েছে সে একটা বক্তব্য বলেছে, এইটার ভিতর থেকে কনক্লুশন আর প্রেমিস বের করে আনতে, স্ট্রাকচার হিসেবে দেখাতে। তাহলে আমার চিন্তা, মানে কি লিখনিসে রাগ করে? না না না, ওর নেটে সমস্যা, রাগ করে কেন? তো
মানে আপনি মনে হয় এই ধরনের রাগ করে লিভ নেয় বা না না গ্রুপ না থেকে না, বের করে দেয়, অনেক এগুলো সময় অনেক দেখা দেখেন যায় তো, এই জন্য মনে হয়েছে আর আচ্ছা কি। ইমরান ভাই কি ওই ভাই মানে একদিন আসছিল হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবারে, পাবনার ওই ভাই? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা যাক আচ্ছা আমরা রেকর্ডে আছি। তো আচ্ছা। এখন ওই চিন্তাটা কেন আসলো জানেন? এই চিন্তাটা যদি ইমরানের এসে থাকে এভাবে, যে ব্যক্তিকে স্ট্রাকচার দেখানো সত্ত্বেও সে স্ট্রাকচার ঢুকতে পারছে না, তাহলে এরকম চিন্তা মনে হয় 90% মানুষেরই আসবে। যাকে আপনি যা দেখাতে চাচ্ছেন সে তা দেখতে পারছে না, কেননা সে অন্য জিনিস দেখাতে ব্যস্ত। সে ফাতিমাকে যে মানতে হবে, গ্রহণ করতে হবে, ফাতিমাকে ভালোবাসতে হবে, আহলেবাদকে ভালোবাসতে হবে, এইটার যে যুক্তি আছে, প্রমাণ আছে, এটাই দেখাতেই সে এত ব্যস্ত যে আপনি যখন এটা থেকে স্ট্রাকচার সেপারেট করে একটু ডিফারেন্ট জিনিস, একই বিষয়ের ভিন্ন দিক থেকে দেখতে বলবেন, স্ট্রাকচারের দিক থেকে দেখতে বলবেন, সে হয়তো এটা দেখতেই পারতেছে না। এটা যে কোনো মানুষের হতে পারে, শিয়া সুন্নি, মুসলিম অমুসলিম হতে পারে এবং হচ্ছে। এই যে একটা এক্সাম্পল দিলাম, আপনি যান 90% মানুষের এই ঘটনা হয়, যেই কারণে তারা স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারে না। কেননা স্ট্রাকচার কি? গ্রামার, পদ্ধতি। আমরা কি মান্তেকের কথা বলছি? মান্তেক কি? মান্তেক হচ্ছে চিন্তার পদ্ধতি, চিন্তার গ্রামার। সঠিক গ্রামার, সঠিক নিয়ম ব্যবহার করে আমরা চিন্তা করছি কিনা। তাহলে আমরা দুইটা যে স্ট্রাকচার পেলাম, তোফাইলে একটা স্ট্রাকচার, সায়েমে একটা স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচারের যে পার্থক্য আপনারা প্রথমে কেন দেখতে পাননি বলেন তো? এবার একটু নিজেদের ব্রেন অবজার্ভ করেন ব্যাকওয়ার্ডে গিয়ে। কারণ আমাদের ব্রেন সবসময় এত সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা করে অভ্যস্ত না। সূক্ষ্মাতি সূক্ষ্ম মাইক্রো চিন্তা করে অভ্যস্ত না, এটা আমি বলবো না। আমি বলবো এই সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা অন্য কোনো এক্সাম্পল দিলে হয়তো আপনি করতে পারতেন, কিন্তু কোরআন, ফরজিয়াত, ইসলাম, আহলে বাইত, এই কন্টেন্ট যখন আপনার মানে স্ট্রাকচারের ভিতরে ঢুকছে, তখন আপনি ওইভাবে চিন্তা করতে পারেননি। তখন আপনার কাছে মনে হচ্ছে আমি বলছি কোরআন অনুযায়ী ফরজ, তো ভাই ভাই বলছে ফরজ, ফরজ তো ফরজই ভাই, কথা তো একই হলো। আপনার এটা মনে হচ্ছে স্ট্রাকচারালি যে দুইটা আলাদা, হয়তো আপনি এইভাবে দেখতে পাচ্ছেন না। তাহলে এটা কারণটা এভাবে আমাদের হয়, আমি এটা আপনার যে হচ্ছে শুধু তা না, এটা আমাদের সবারই কম বেশি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের মান্তিক প্র্যাকটিসে অন্যতম কারণ হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট সেপারেট করতে পারা। আমি প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, ডিডাকটিভ রিজনিং এর প্রথম কাজ হচ্ছে স্ট্রাকচার ক্রিয়েট করা। স্ট্রাকচার ক্রিয়েট করার পর আমরা স্ট্রাকচারকে ডিবাগিং করতে পারবো, সূত্র আছে। ভাই আরেকটা কারণ হতে পারে হয়তো বা আমাদের ব্রেন বেশি ডেভেলপ, যে আমরা বেশি দ্রুত কনক্লুশনে যেতে পারি, যে এই মাঝের যে স্টেপ গুলা এগুলো বাদ দিয়ে দ্রুত উপসংহারে পৌঁছাতে পারি, এই জন্য হয়তো হ্যাঁ, বা। এটা অবশ্য হতে পারে, অনেক মানুষ খুব ট্যালেন্টেড আছে, না না আপনারা না, যা এটা বলছেন। এটাই তো সবার হয়, এটা কমই হয়, আমি সবার ক্ষেত্রে বলতেছি। বুঝতে পারছি, হ্যাঁ, বাট এটা এটা ব্রেন খুব ডেভেলপের বিষয় না। কারণ এটা ব্রেন ডেভেলপ কিভাবে? সে স্লোলি সে চিন্তাই করতে পারতেছে না, এটা তো একটা দুর্বলতা। আমি খুব ফাস্ট চিন্তা করে কনক্লুশনে জাম্প দিয়ে ফেলছি। আমি স্লোলি চিন্তা করে প্রত্যেকটা স্টেপকে ভ্যালিডেট করব, যাচাই করব, প্রত্যেকটা স্টেপ স্ট্রাকচার ঠিক আছে, এখানে দাড়ি কমা, এখানে একটা কমা হবে কি হবে না, এত সূক্ষ্ম চিন্তা আমি করতে পারতেছি কিনা। আমি খালি কুইকলি জাম্প করে কনক্লুশনে চলে যাই, আমার ব্রেন খুব পাওয়ারফুল, আমি চাইলে স্লোলি কাজ করতে পারি কিনা। আমি একটা বাক্য নিয়ে 10 ঘন্টার থিসিস লিখতে পারি কিনা, যে এই বাক্যটা হিউম্যান ব্রেনে কিভাবে প্রসেস হয়েছে, কোন শব্দ কেন দিছে, কোন শব্দ না দিলে কেমন হইতো, পারতে হবে। তাহলে আমরা এখন স্ট্রাকচারে আবার যাচ্ছি। এই যে এখানে টেবিল দেখতেছেন, এটা আপনাদের এখন বিস্তারিত দেখার দরকার নেই বা বোঝার দরকার নেই। এই যে ট্রুথ টেবিল, চিনতে পারছেন? হুম হুম। আচ্ছা, যারা চিনতে পারেনি তাদেরও সমস্যা নেই, ওটা ডিডাকটিভের। ইন্ডাকটিভের একটা ট্রুথ টেবিল, ঠিক আছে, ট্রুথ টেবিল আছে। এই ট্রুথ টেবিল নিয়ে আমরা সামনের সেশনগুলোতে কাজ করবো। এই সেশন যেহেতু অলরেডি অনেক হয়েছে, আমরা 20 মিনিট এক্সট্রা হয়ে গেছি, তারপরে আমি এটা শেষ করতে হবে। সেটা হলো দুইটা স্ট্রাকচার আলাদা। এবার আমরা একটা স্ট্রাকচার নিয়ে আগাই, দুইটা স্ট্রাকচার নিয়ে আগানোর সুযোগ নেই, সময় নেই। তাহলে সাইমের একটা স্ট্রাকচার, তোফাইলের একটা স্ট্রাকচার। আমরা যদি তোফাইলের স্ট্রাকচার নিয়ে আগাই, যেটা আমাদের আগের প্যাটার্নের সাথে সিমিলার হবে। হিমেল খেয়াল করছেন, আমরা যদি সায়েমের স্ট্রাকচার নিয়ে আগাই, তাহলে গত দিনের সিচুয়েশন রিপিট হওয়ার চান্স নাই তেমন। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? জি ভাই। আচ্ছা, এবার আমরা তো ফাইল স্ট্রাকচার নিয়ে আগাই। তো ফাইল স্ট্রাকচারটা ছিল যে
যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ এবং যেহেতু ফাতিমা নবী পরিবারের অংশ, অতএব আমরা ফাতিমাকে ভালোবাসি। এই স্ট্রাকচার নিয়ে এবার আগান। এই স্ট্রাকচার ভালো কি মন্দ, দুর্বল, কতটুকু শক্তিশালী, সঠিক না বেঠিক, এইটার উপর কমেন্ট করেন কুইক। ভাই আরেকবার, কারণ শব্দগুলো মাথায় রাখা লাগে তো। আরে মাথায় রাখার অভ্যাস নাই। যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ এবং যেহেতু ফাতিমা নবী পরিবারের অংশ, অতএব আমরা ফাতিমাকে ভালোবাসি। যেহেতু এবং যেহেতু অতএব স্ট্রাকচার হয়েছে, কমেন্ট দেখেন লিখে দিয়েছি, এর উপরে আগান। কুইক, মানুষজন অস্থির হয়ে যাবে। ভাই আমরাও কি কমেন্ট করব? আপনারা কমেন্ট করবেন না, আপনারা দেখবেন এবং চিন্তা করবেন, অবজার্ভ করবেন তোফায়েল এবং সায়েম যে আর্গুমেন্ট গুলো করছে, কথাগুলো বলছে, এগুলো উপর চিন্তা করবেন। এখানে কি করা লাগবে ভাই? হ্যাঁ, হিমেল কি করতে হবে এখন? এটা তো ভাই বললেন যে একটা স্ট্রাকচার হইলো যে এখানে যদি ভাই আমি বলি যে আপনি স্ট্রাকচারটা এরকম বানাইছেন যে যেহেতু যেহেতু নবী অমুক পরিবারকে ভালোবাসা ফরজ এবং যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ এবং যেহেতু অমুক নবী পরিবারের অংশ, সুতরাং আমরা অমুককে ভালোবাসবো। এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। এই স্ট্রাকচার উপর আপনাদের কমেন্ট করতে বলছে যে এই স্ট্রাকচারটা কি সঠিক সব ক্ষেত্রেই নাকি সঠিক না। তাহলে আমরা কি করলাম? আমরা মূল বক্তব্যটা কি ছিল? মূল বক্তব্য ছিল হ্যাঁ, আমরাও তো আহলে বাইতকে ভালোবাসি কারণ তারা নবী পরিবারের অংশ। তারপর সেটাকে আমরা যুক্তির প্র্যাকটিসের খাতিরে একটু সংকীর্ণ করে আনলাম। হ্যাঁ, আমরাও তো ফাতিমাকে ভালোবাসি কারণ তিনি নবী পরিবারের অংশ। তাহলে এটা হলো আমাদের প্রথম বাক্য। একজন বলেছে হ্যাঁ, আমরাও তো ফাতিমাকে ভালোবাসি কারণ তিনি নবী পরিবারের অংশ। এখন আমরা তার বাক্যকে স্ট্রাকচারে রূপ দিলাম, সেটা হচ্ছে আর্গুমেন্ট। যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ এবং যেহেতু ফাতিমা নবী পরিবারের অংশ, অতএব আমরা ফাতিমাকে ভালোবাসি। এটা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট, এটা থেকে এবার আমরা স্ট্রাকচার কন্টেন্ট সেপারেট করব। স্ট্রাকচার কন্টেন্ট সেপারেট করে দেখাচ্ছি, কমেন্টে লিখি, যেটা একটু আগে হিমেল বলল। যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ এবং যেহেতু XYZ নবী পরিবারের অংশ, অতএব আমরা XYZ কে ভালোবাসি। এই যে লিখে দিলাম। এটা হয়ে গেল কি স্ট্রাকচার, যার থেকে আমরা কন্টেন্টকে বাদ দিছি, বের করে আনছি। এবার স্ট্রাকচারটা কতটুকু শক্তিশালী, সঠিক কি বেঠিক, এটা নিয়ে কমেন্ট করেন। আচ্ছা, এখানে তাহলে তো ভাই প্রশ্ন আসে যে সঠিক বেঠিক এটা আমরা মানে কোন উদ্দেশ্যে সামনে রেখে আমরা হচ্ছে এটা সঠিক বেঠিক ঠিক করবো, মানে ঠিক কোন পরিমণ্ডলে বা আমাদের লিমিটেশনের মধ্যে? এটা তো শুধু মুসলিম হিসেবে না, শিয়া সুন্নি আবারও হিসেবে। আবারও হ্যাঁ, ওখানে হচ্ছে ব্যাপার। আমি মুসলিম হিসেবে আপনি দেখবেন, যেহেতু এখানকার একটা প্রেমিসে আছে নবী পরিবারকে ভালোবাসা ফরজ, আপনি মুসলিম হিসেবেই দেখবেন। কিন্তু ভ্যালিডিটি, একটা ডিডাকটিভ আর্গুমেন্টের ভ্যালিডিটি যাচাইয়ের পদ্ধতি হচ্ছে প্রথমে স্ট্রাকচার থেকে কন্টেন্টকে সেপারেট করতে হয়। এক্স ওয়াই এসব ভেরিয়েবল ব্যবহার করতে হয়, যেখানে যেখানে ব্যবহার করা যায়। ব্যবহার করে এরপর ওই স্ট্রাকচারের ভিতরে বিভিন্ন কন্টেন্ট সাপ্লাই দিয়ে ট্রাই করতে হয় যে ওই স্ট্রাকচারটা ফলস আউটপুট আনে কিনা। যদি ওই স্ট্রাকচার ফলস আউটপুট এনে দিতে সক্ষম হয় ট্রু প্রেমিসের উপর, সত্য প্রেমিসের উপর, তাহলে ওটা ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট, ইনভ্যালিড স্ট্রাকচার অফ ডিডাকটিভ আর্গুমেন্ট। এবার আমি স্ট্রাকচার দিছি, এবার আপনার এর মধ্যে বিভিন্ন কন্টেন্ট ফেলে দেখেন তো কনক্লুশনটা ফলস করা যায় কিনা। হ্যাঁ, আমি মনে হয় ভালোবাসি লিখে দিচ্ছি, তো এটাতে আপনাদের একটু কঠিন হতে পারে। ফরজ লিখে দিই, তাহলে মনে হয় সহজ হবে। হ্যাঁ, আপনারা কাজ করেন।
ওই তো ফরজও লেখা যায়, আবার ভালোবাসিও লেখা যায়। স্ট্রাকচারাল উইকনেস আমরা বের করতে পারবো। কই কই তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, আনা যায়, মানে ট্রু ফলস দুটোই আনা যায় যদি আমরা ডেফিনেশনে যদি ইয়া করি যে আপনারা নবী জাস্ট এখন কন্টেন্ট সাপ্লাই দেবেন, বুঝতেছেন? আপনাদের একটা সূত্র দেওয়া হয়েছে ম্যাথের, এত এত প্লাস অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। আপনারা এখানে বিভিন্ন ভ্যালু বসায় টেস্ট করবেন। প্রোগ্রামে যেমন ফাংশনে ভ্যালু বসায় টেস্ট করেন, এখন ভ্যালু বসাবেন। ভ্যালু বসায় দেখবেন যে সে কত কত ভ্যালু নেয় এবং ফলস আউটপুট জেনারেট করে কিনা, আনএক্সেপ্টেবল আউটপুট জেনারেট করে কিনা। তাহলে তো সমস্যা দেখতেছি না। কিন্তু যদি নবী পরিবার বলতে যদি বলছি নবীর চাচা টাচা সবাই চাচাতো ভাই, তখন তো ভুল, অনেক এই ভুল তো ইনপুট বসান বসান, আগে বসান না, দেখান। এটা ভয় পাচ্ছেন কেন, করেন। হ্যাঁ, নবী পরিবার, যদি নবী পরিবার সংখ্যা হয় নবীর চাচাতো ভাই, এবং যেহেতু চাচাতো ভাইয়ের নাম দেন অথবা চাচার নাম দেন, দেন বসান। আবুল হাব বসালে তো এটা হয় না। বসান তো, বলেন সেটা মুখে, আমাকে বলতে হবে কেন? যেহেতু নবী পরিবারকে ভালোবাসে ফরজ, এবং সেহেতু আবুল হাব সেহেতু না, যেহেতু। পরিবারের এই যে যেটা, এবং যেহেতু আবুল হাব নবী পরিবারের অংশ, অতএব আবুল হাবকে ভালোবাসা ফরজ। ওকে, এখন আচ্ছা, তোফাল কন্টেন্ট স্ট্রাকচার নিয়ে কাজ করেনি, আগেও কোনো না কোনো সময় হয়তো বলছিস, আপনার হয়তো জয়েন করা হয়নি, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে আবুল আহাব এই জিনিসটা আসলো, আর আউটপুটে কি আসলো? আবুল হাবকে ভালোবাসা ফরজ। আচ্ছা, তারপর আচ্ছা, আমরা নবী পরিবার যদি নবীর চাচাকে ইনক্লুড করে সেক্ষেত্রে, তাই না? হুম তাহলে এই বাক্যে এই স্ট্রাকচারে দুর্বলতা কোথায়? আগে ডেফিনেশন ঠিক করা, নবী পরিবারের ডেফিনেশন। এই স্ট্রাকচার নবী পরিবারের ডেফিনিশন। আচ্ছা, তাহলে শুধুমাত্র এই স্ট্রাকচার আমরা ধরে নিচ্ছি যে শুধুমাত্র এই স্ট্রাকচারকে আমরা দেখব, এবং প্রিভিয়াসলি যা কিছু তারা আর্গুমেন্ট করে এত দূর আসছে সেটা আমরা আপাতত বাদ দিচ্ছি। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এটুকু চিন্তা করে যে নবীর পরিবার হলেই তাকে ভালোবাসা ফরজ, শুধু যদি এটুকু তার যুক্তি হয়, তাহলে আবুল আহাবকেও ভালোবাসা তার জন্য ফরজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার যদি সে নবী পরিবার বলতে নবীর স্ত্রী সন্তান বুঝায়, তখন এবার আরেকটা কন্টেন্ট সাপ্লাই দেন সূত্রের ভিতরে। যেহেতু ভাই হযরত আয়েশা ভাই নবীর পরিবারের অংশ, না কি যেন, ওইটাই তো, যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ, এবং যেহেতু হযরত আয়েশা নবী পরিবারের অংশ, সেহেতু ভাই এটা আনেন না ভাই, অন্য কিছু। না না না, আলোক, সমস্যা নেই, উইদাউট প্রেজুডিস তাকেও ভালোবাসা বলেন। আমাদের জন্য ফরজ। আচ্ছা, আপনি যে কন্টেন্ট সাপ্লাই দিলেন, এই কন্টেন্ট যে দুই পক্ষ এখানে আলোচনা করছে, একজনের কাছে হলো অ্যাকসেপ্টেবল হতে পারে, সম্ভবত এটা শিয়া সুন্নি আর্গুমেন্টের মধ্যে আসছে, কেননা মূল বাক্যটা ছিল যে হ্যাঁ আমরাও তো ভালোবাসি, ওর জন্য ভালোবাসেন দুই পক্ষ, যখন ন্যাচারালি আন্ডারস্টুড শিয়া সুন্নি পক্ষ, সে এক পক্ষের কাছে, যে পক্ষ এটা বলতেছে সেই পক্ষের কাছে তো এটা অ্যাকসেপ্টেবল হইতে পারে, হওয়ার চান্স আছে। সো এই কন্টেন্ট দিয়ে আমরা স্ট্রাকচারকে দুর্বল বানাতে পারতেছি না, তার দৃষ্টিতে আউটপুটটা অ্যাকসেপ্টেবল, স্ট্রাকচারও সে দিছে, সমস্যা কি? অন্য কোনো ইনপুট দেন দেখি। হিমেল আর জুবাইর, আপনারা খেয়াল করতেছেন ওই দিনের প্রবলেমটার মধ্যে আছি কিন্তু আমরা এখনো। জি ভাই, হ্যাঁ, তারপর সায়েম ভাই আমি তুফাইল। খুব উদ্বিগ্ন হয়ে রয়েছি যে সলিউশনটা কি হবে এই স্ট্রাকচারের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা বলছেন, সলিউশন নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কাজ করব, বাট আপাতত থাক আজকে। বাট দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। সায়েম তুফাইল, প্র্যাকটিস। কি আমি কোনো ইনপুট দিব নাকি এই স্ট্রাকচারে? হ্যাঁ, ইনপুট দেন, ইনপুট দেন। যখন প্রথম নবী পরিবারের সংখ্যা যদি হয়, নবীর চাচা এদেরকে ইনক্লুড করে,
এটাও একটা পসিবিলিটি তো। আই মিন নবী পরিবার বলতে তাকে নবী বন্ধুকে আনবে না, কোনোভাবেই সঙ্গে আনবে। সংজ্ঞানে অনেক রকম হতে পারে। পরিবার বলতে কি বোঝায়? এক্সটেন্ডেড ফ্যামিলি, না ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি, নাকি শুধু ব্লাড নিজের যে সেটা ফ্যামিলি, বিভিন্ন রকম আসতে পারে। বিভিন্ন রকম হলে বিভিন্ন নবী ইনপুট আসবে। পরিবারকে ভালোবাসা ফরজ, এবং যেহেতু আবু তালেব নবী পরিবারের অংশ, সুতরাং আবু তালেবকে ভালোবাসা ফরজ। ওকে, আবু তালেবকে ভালোবাসা ফরজ, এটা আনলেন তখন। তাহলে নবী পরিবার তখন এটা দুই পক্ষের এক পক্ষ হয়তো অ্যাকসেপ্ট করবে না। যে ব্যক্তি স্ট্রাকচার দিছে সে হয়তো এটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা তার কাছে একটা উইক স্ট্রাকচার হলো, কিন্তু এটা আবার একটা একজন শিয়ার কাছে অ্যাকসেপ্টেবল হতে পারে, হতে পারে। অবশ্যই ফরজ তার জন্য। আচ্ছা, হইতে পারে। তাহলে আমরা একটা ইউনিভার্সালি উইক স্ট্রাকচার এখনো বের করতে পারিনি। আচ্ছা, যদি এবার নবী পরিবার সঙ্গে এক্সটেন্ডেড ফ্যামিলি বাদ দিয়ে, মানে ইউনিভার্সালি বলতে মানে দুই পক্ষই দুই পক্ষের, হ্যাঁ দুই পক্ষ, কারণ নবী পরিবার সঙ্গে কতগুলো হতে পারে? এক্সটেন্ডেড ফ্যামিলি হতে পারে, আরেকটা হতে পারে স্ত্রী সন্তানের ফ্যামিলি। স্ত্রী সন্তানের ফ্যামিলির মধ্যে প্রথম এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলির এক্সাম্পল যখন ইনপুট দিলেন, আবুল হাবকে কেউই নিল না, কেউই নিল না, এটা ফরজ হতে পারে। অতএব এটা দুই পক্ষ থেকে অ্যাকসেপ্টেবল একটা স্ট্রাকচারটা উইক বোঝা গেল, তাই না? তখন যদি বলে যে ঠিক আছে, যেহেতু স্ট্রাকচার উইক হয়েছে, তাহলে কি ইনভ্যালিড আর্গুমেন্ট। এটাই হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্টের মধ্যে বলা হয় ইনভ্যালিড স্ট্রাকচার। যে স্ট্রাকচারে ট্রু ইনপুট দিলে ফলস আউটপুট আসে। আগে কিন্তু ট্রু আসছিল, যেমন ফাতিমা দিছেন ট্রু আউটপুট, ফাতিমাকে ভালোবাসা ফরজ, এটা তো একটা সঠিক আউটপুট। এখন আবার সেখানে ইনপুট দেওয়া গেল কি, কারণ তারা বাক্যটা এমন বাক্যের মধ্যে বলা না হয়েছে নবী পরিবার বলতে সেখানে আবুল আহাব ইনক্লুড হবে না, এমন কোনো ক্যাটেগরিক্যালি দেয় নাই, নাম বলা যাবে না। ক্যাটেগরিক্যালি স্ট্রাকচারটা এমন হতে হবে যেন সেই স্ট্রাকচারের মধ্যে আবুল আহাব ঢুকতে না পারে। কিন্তু স্ট্রাকচারটা যদি হয় নবী পরিবার বলতে নবীর এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যাকসেপ্টেবল, তখন আবুল আহাব ঢুকলে স্ট্রাকচারটা দুর্বল হচ্ছে, ফলস আউটপুট আনতেছে, কারণ আবুল আহাব ভালোবাসা ফরজ হতে পারে না। অতএব এটা একটা ইনভ্যালিড আর্গুমেন্ট, স্ট্রাকচারটা ইনভ্যালিড। এটা বুঝতে পারছেন? ওকে, এবার নবী পরিবার সংজ্ঞা যদি এবার সে বলে না, পরিবার বলতে চাচা, এক্সটেন্ড ফ্যামিলি, পরিবার বলতে মানুষের নিজের স্ত্রী সন্তান, এটা যদি বলে সে, তখন কি হবে? তখন তোফায়েল একটা তো এক্সাম্পল দিছেনি, সে এক্সাম্পল উভয় পক্ষ কিন্তু নিচ্ছে না, উভয় পক্ষের কাছে ওটা ইনভ্যালিড হচ্ছে না ওই এক্সাম্পলের দ্বারা। কিন্তু ভাই শিয়া পক্ষ হচ্ছে নিচ্ছে না, আর সুন্নি পক্ষ হতে আয়েশাকে ভালোবাসা ফরজ নবী নিচ্ছে। পরিবারকে ডেফিনিশন করার জন্য তো মানে দুপক্ষ যে প্রেমিসে যেটা বুঝলেন না, আমরা কি দুপক্ষই এই প্রেমিসে এসে তারপর এই নবী পরিবারকে বুঝতেছি। আমি চিন্তা প্রক্রিয়াটা দেখাতে চাচ্ছি, সো আপনি এইটুকু দেখেন আগে। যদি সে ডেফিনিশন এটা বোঝায় এক্সটেন্ডেড ফ্যামিলি আসতে পারবে, তাহলে একরকম হইলো, তা দ্বারা আমরা এটা যে ইনভ্যালিড এটা দেখালাম। কিন্তু যদি নবী পরিবারের সংজ্ঞা দ্বারা এটা হচ্ছে দুই পক্ষই আগে মেনে নিছে, নবী পরিবার মানে একজন নবীর স্ত্রী সন্তান, তখন কিন্তু আমরা এটাকে ইনভ্যালিড দেখাতে পারতেছি না। এটা বুঝতে পারছেন? কিন্তু আরেক পক্ষ যখন মানবেই না, না স্ত্রীরা পড়বে না, শুধু সন্তান। না না না, দুই পক্ষ ধরেন এখন মানলো যে আচ্ছা, দুই পক্ষ মানারও লাগবে না, যে পক্ষ যুক্তি দিছে সেই পক্ষ মানে কিনা। প্রথম যে ব্যক্তি যুক্তি দিছে সে যদি মানে যে এক্সটেন্ডেড ফ্যামিলি ঢুকবে, তখন আমি এক্সটেন্ডেড ফ্যামিলির ভিতর থেকে এমন একটা এক্সাম্পল এই স্ট্রাকচারে ফেলবো যাতে ফলস আউটপুট আসলে পরে আমি তাকে দেখাবো তোমার স্ট্রাকচার ইনভ্যালিড। অতএব এটা একটা ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এবার আরো একটু প্র্যাকটিস করেন। ওই সংজ্ঞা বাদ, সে যদি বলে যে না, নবী পরিবার মানে একজন নবীর স্ত্রী সন্তান, তখন আপনি কি এমন কোন এক্সাম্পল ঢুকাই দিয়ে তার বিশ্বাস অনুযায়ী যেটা তার কাছে ফলস আউটপুট হবে এমন কিছু দেখাতে পারবেন? তেমন কিছু তো আসতেছে না মাথায়। এবার হিমেল বা জুবাইর কথা বলেন।
এই স্ট্রাকচারটাকে ভুল প্রমাণ যদি করতে মানে দুর্বল প্রমাণ করতে চাই, যদি আমি এখানে অন্য কোনো নবীর এক্সাম্পল টানি, যেমন আমি যদি নূহ আলাইহিস সালামের এক্সাম্পল এখানে টানি, যে এখানে বলা নাই যে এখানে কোন নবীর পরিবারকে ভালোবাসা ফরজ। ইয়েস এখানে ইয়েস, যদি আমি বুঝতে যে কোনো পেরেছি। নবীকে টানি, তো আমি যদি এখানে নূহ আলাইহিস সালামকে টানি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু নবী পরিবারকে ভালোবাসা ফরজ, এবং যেহেতু নূহ আলাইহিস সালাম যে পুত্র ছিলেন, অর্থাৎ যেহেতু কেনান, কিনান নবী হ্যাঁ। পরিবারের অংশ, অতএব আমরা কিনানকে ভালোবাসা ফরজ। তো এই টাইপের একটা আর্গুমেন্ট দাঁড় হয়ে যাচ্ছে, যেটা আসলে ভুল। ভালো তাহলে করে এখন প্রবলেমটা এতক্ষণ কি ছিল আমাদের? জি, বুঝতে পেরেছি অনেকটা। আলোচনা করেন প্রবলেমটা এতক্ষণ কি ছিল? প্রবলেমটা হচ্ছে এখানে কোন নবী মানে কার ব্যাপারে বলা হচ্ছে এখানে স্পষ্ট করে বলা নেই। এখানে সমস্ত নবীর কথাও বলা হইতে পারে, বা এখানে আসলে এখানে একটা প্রবলেম হয়েছে আর কি। আবার এই প্রবলেমটা হলো আমরা যখন চিন্তা করতেছি নবী পরিবার, হ্যাঁ কনটেক্সট অনুযায়ী নবী পরিবার বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের যখন আমরা স্ট্রাকচার নিয়ে কাজ করব তখন আমরা এখানে অনেক ইনপুট দিতে পারবো। তো তখন আমরা দেখাতে পারবো যে দেখো, যদি শুধুমাত্র একজন নবীর পরিবার হওয়ার কারণে ভালোবাসা ফরজিয়াত হয়, বা নবীর পরিবারের অংশ হবার কারণে কেউ ভালোবাসা পাবার যোগ্য হয়, তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রী ভালোবাসা পাবার যোগ্য হবে, নূহ আলাইহিস সালামের সন্তান ভালোবাসা পাবার যোগ্য হবে, অথবা অন্য কোনো যে কোনো নবীর এরকম স্ত্রী সন্তান তারা ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে যাবে। ইভেন স্ত্রীরা আহলে বাইত মানে নবীর পরিবারের অংশ হিসেবে গণ্য হয় কিনা সেটা বাদ দিলেও একেবারে রক্তজ সন্তানের একটা এক্সাম্পল আপনি দিতে পারবেন, যে নূহের সন্তান। তাহলে এই এক্সাম্পল দিয়ে আমরা স্ট্রাকচারটা যে ইনভ্যালিড, স্ট্রাকচারটা যে দুর্বল, মূলত ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট। কারণ ডিডাকটিভ আর্গুমেন্ট কি করে? গ্যারান্টি দেয়, সার্টেনটি দেয়, নিশ্চয়তা দেয়। সো ডিডাকটিভ আর্গুমেন্টকে ইনভ্যালিড কিনা ভ্যালিডিটি যাচাই করার জন্য কি করতে হয়? স্ট্রাকচারটাকে আগে আলাদা করতে হয় কন্টেন্ট থেকে, এক্স ওয়াই জেড এবিসিডি বসাতে হয়। বসায় ওই জায়গাতে শর্ত মোতাবেক বিভিন্ন ইনপুট দিয়ে চেক করতে হয়, এই ইনপুটের জন্য আউটপুট ঠিক আছে কিনা, এই ইনপুটের জন্য আউটপুট ঠিক আছে কিনা। যদি কোনো ফলস আউটপুট আনা যায় তখন ওটা ডিডাকটিভ আর্গুমেন্ট ইনভ্যালিড। যদিও সে একটা ট্রু ইনপুটের জন্য ট্রু আউটপুট আনে। ট্রু ইনপুট কি? ফাতেমা নবীর পরিবার, একজন নবীর পরিবার, একজন নবীর রক্তজ সন্তান। আউটপুট কি? ফাতেমাকে ভালোবাসতে হবে, এটা একটা ট্রু আউটপুট। আর একটা ইনপুট কি ঢুকলো? ট্রু ইনপুট। সেটা কি? কেনান নূহ নবীর রক্তজ সন্তান। তারপর আউটপুট কি আসলো? কেনানকে ভালোবাসতে হবে, যেটা ফলস আউটপুট আসলো। সো ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে যেটার স্ট্রাকচার ট্রু ইনপুট নেওয়া সত্ত্বেও ফলস আউটপুট জেনারেট করতে সক্ষম, সেটাকে আমরা বলবো ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট। কথা ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর আমাদের থট প্রসেসে কি সমস্যাটা ছিল? যেমন দুইজনের সমস্যা দেখেন, একটু লাইনে থাকেন। তাহলে প্রথমে যেমন দেখেন ইমরান যেমন বলতেছিল, ওই চিন্তার বাইরে আসতে পারেনি। আমি ক্লিয়ারলি বললাম যে এরকম এরকম, শুকরের এক্সাম্পল দিলাম যে এটা যুক্তিতে ফেলো, কাঠামোতে ফেলো, কিন্তু সে কি করছে? সে আহলে বাইতকে ভালোবাসার ফরজি, এটা যে ফরজ বা এটা যে রিকমেন্ডেড, সেটা প্রমাণ করতে ব্যস্ত। কেন? সে ওটা দেখতে এত ব্যস্ত, অন্যভাবে দেখতে পাচ্ছে না। আবার আপনাদেরকে যখন আমি স্ট্রাকচারটার দিক শুধু তাকাতে বলতেছি, কন্টেন্ট থেকে আলাদা করে আনতেছি, তখন আর নবী পরিবার, নবী মানে শুধু, তাহলে আমাদের চিন্তাটা আটকায় থাকতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের চিন্তাকে ব্যালেন্স করা, নিরপেক্ষ করা এবং উপরে নিয়ে যাওয়ার কিছু প্র্যাকটিস, যেটা আমাদের করতে হবে। আর এটা যত প্র্যাকটিস করবেন তত হবে। এখন এই এক্সাম্পল যখন আপনি প্র্যাকটিস করছেন, এটার ক্ষেত্রে আর ভুল হবে না, আরো 10টা জায়গায় একই ভুল হয়ে যাবে। ভুল হলে সমস্যাটা হবে যে আপনি তখন স্ট্রাকচারাল দুর্বল না, আপনি কন্টেন্ট নিয়ে এত বেশি বিজি যে আপনি স্ট্রাকচারাল দুর্বলতা দেখতে পাচ্ছেন। অথচ আমাদের স্ট্রাকচার দিক দিয়ে আমরা মান থেকে ক্লাস করছি।
কেন? স্ট্রাকচার ও থট প্রসেস। কোনো ব্যক্তি এমনও পসিবল যে ব্যক্তি, এবং বাস্তবে আছে, আপনারা জানেন, আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র নবীর পরিবার এই কারণে তারা ভালোবাসে বা ভালোবাসার কথাগুলো বলে, তারা যুক্তি হিসেবে এটাই আনে যে হ্যাঁ, তারা এটাই মনে করে যে পরিবার হওয়ার কারণে। সার্কুলার পরিবার, হ্যাঁ, এটাকে মনে হয় সার্কুলার আর্গুমেন্ট বলে নাকি? না না, সার্কুলার হবে না। সার্কুলার তো আপনার একটা সার্কুলার সাধারণত আপনার ডেফিনিশনের মধ্যে কনক্লুশন ঢুকানো থাকে, তারপর অনেকগুলো স্টেপ পার করে আবার শুরুতে চলে আসে, তো ওইটা না। এই ব্যক্তি চিন্তা করতেছে যে নবীর পরিবার হলে সে ভালোবাসা পাওয়ার অধিকার প্রাপ্ত হয়ে যায়, কিন্তু এটা যে আসলে কোনো ভালোবাসা পাওয়ার কারণ হইতে পারে না, এটা সে স্ট্রাকচারালি দেখবে যখন তাকে আপনি দেখাবেন যে হ্যাঁ দেখো সেও তো নবীর পরিবার, কিন্তু তাহলে দুটা পার্থক্য তখন আপনি সেই জায়গাটা, সে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। শুধুমাত্র পরিবার হলে ভালোবাসা পাওয়া যাবে, অন্য কিছু কারণ থাকতে হবে, কেন না? লুতেরও তো ওয়াইফ তার পরিবার, কেনান নুহের ছেলে, সেও তো তার পরিবার। শুধুমাত্র ফ্যামিলি মেম্বার হওয়াটা মুসলিম উম্মার থেকে, অনুসারীদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য যৌক্তিক কারণ হতে পারে না। তাহলে দেয়ার ইজ সামথিং মোর। তাহলে যে কাঠামোটুকু আমরা দিলাম শুধুমাত্র এটুকু এক্সক্লুসিভ কজ না, এবং এটা এক্সক্লুসিভ কজ না হলে তখন কি কি আসতে পারে, তাহলে এটা নিয়ে চিন্তা করতে হবে, যেটা একটু আগে হিমেল বলতেছিল যে তাহলে সঠিক স্ট্রাকচারটা কি হবে। এবং আপনি দেখবেন শিয়া সুন্নি উভয় পক্ষেই এইরকম ইমোশন নিয়ে মানুষ আসে, কথা বলে যে নবীর সন্তান, নবীর কলেজার টুকরা, নবীর ভালোবাসেন, হ্যাঁ এটা ভক্তির জায়গা থেকে, ইখলাসের জায়গা থেকে, এগুলা সব ঠিক আছে, কিন্তু তার থট প্রসেসটা কিন্তু ঠিক নাই। কেননা শুধুমাত্র পরিবারের অংশ হওয়ার কারণে সে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, নবী একজন শুদ্ধ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, ভালো ব্যক্তি, ভালো মানুষের পরিবার দেখেই সে যদি ভালোবাসে, মোস্ট প্রবাবলি সে প্রেসিডেন্টের পরিবারকে অনেক ভক্তি শ্রদ্ধা করে। মোস্ট প্রবাবলি সে এলাকার যে মোড়ল, শুধু তার পরিবার হওয়ার কারণে তাকে অনেক ভক্তি শ্রদ্ধা করে। মোস্ট প্রবাবলি এই কারণে সে পরিবারতন্ত্র জিনিসটা সাবকনসিয়াসলি অ্যাকসেপ্ট করে ফেলছে, যদিও পরিবারতন্ত্রের বিরোধিতা আবার অন্য জায়গায় করে, যে ইসলামে কি পরিবারতন্ত্র আছে নাকি, বংশ পরম্পরার নেতৃত্ব, আলী তার সন্তান হাসান, তারপর হোসেন, ইসলামের পরিবারতন্ত্র নাই। কিন্তু যখন সেই ব্যক্তি আবার বলবে যে হ্যাঁ নবীর পরিবার তো অবশ্যই আমরা ভালোবাসবো, নবীর পরিবারের জন্য ভালোবাসি, তখনই তো পরিবারতন্ত্র, ওটা হুইচ ইজ আনএক্সেপ্টেবল। তাহলে অ্যাকসেপ্টেবল কি হতে পারে সেটা পরের প্রশ্ন, সেটা নিয়ে আমি এখনই যাচ্ছি না, কেননা গেলে ওটাতে আবার আমাদের বায়াসড মনে করবে যেখানে শিয়াইজম এস্টাবলিশ করতে চাচ্ছে বা এগুলো, এই ভিডিও যার কাছে যাক না কেন, তো এরকম মনে করতে পারে। কিন্তু আমি স্ট্রাকচারাল দুর্বলতা দেখালাম, তাহলে আমাদের ডিডাকটিভ আর্গুমেন্টের ভ্যালিডিটি নিয়ে কাজ করা হলো আজকে। ইনভ্যালিড যেটা, ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট, ইনভ্যালিড স্ট্রাকচার, সে কি করে? ট্রু ইনপুট নেয়, ট্রু আউটপুট বের করে, আবার ট্রু ইনপুট নেয়, ফলস আউটপুট বের করে। আমরা শুধুমাত্র ওই আর্গুমেন্ট গুলো চাই যেটা ট্রু ইনপুট নেয়, শুধুমাত্র ট্রু আউটপুট বের করে, কোনো ধরনের ফলস আউটপুট বের করে না, এমন শর্তগুলা থাকে। তখন কিন্তু কন্ডিশনালস চলে আসে, নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন। সাইমন মনে আছে কিনা, এটা আগে ডিসকাস করছি। ওকে, সেটা নিয়ে আমরা আবার পরে দেখব। তাহলে আমাদের এটা হচ্ছে ইনভ্যালিড কি করতেছে, ফলস আউটপুট নিয়ে আসতেছে, এই জিনিসটুকু মাথায় রাখতে হবে। আর ফলস আউটপুটের জন্য কি করতে হয়? স্ট্রাকচারকে আলাদা করতে হয়, বিভিন্ন কন্টেন্ট সাপ্লাই দিতে হয়, দিয়ে দেয় বারবার টেস্টিং। যে সফটওয়্যার টেস্টিং এ সেলেনিয়াম আছে না, রেঞ্জ অফ ইনপুট সেট করে রাখে, অটোমেটিক টেস্ট করে বলে কোড ঠিক আছে কিনা, এরকম। এই চিন্তা প্রক্রিয়াগুলো আমাদের পারতে হবে। উভয় পক্ষ, আপনি দেখেন এটা শেষ একটা বিতর্কের একটা এরিয়া, উভয় পক্ষের মধ্যে আপনি দেখবেন শুধুমাত্র পরিবার হওয়ার কারণে ভালোবাসতেছে, অথচ এই থট প্রসেসটা অ্যাকসেপ্টেবল না। একটা ঘরের মধ্যে ড্রয়িং রুমে আপনি দেখলেন 5 জন বসে আছে, ইসলামী মজলিস, ফাইন, 5 জন কিভাবে এখানে আসছে? আসার একমাত্র অ্যাকসেপ্টেবল ওয়ে হচ্ছে তুমি দরজা দিয়ে ঢুকবে অনুমতি সহকারে। কেউ যদি জানালা দিয়ে প্রবেশ করে, কেউ যদি পিছনের দরজা দিয়ে প্রবেশ করে, কেউ যদি ছাদ কেটে টপ করে নামে, আপনি ফাইনালি আউটপুটে দেখতেছেন সবাই ইসলামী মজলিসে ইসলামী লেকচার শুনতে বসছেন।
ট্রু আউটপুট আনছে, ট্রু আউটপুট আনছে, কিন্তু আসার পথ পদ্ধতি সঠিক নেই। জানলা দিয়ে ঢুকছে, শীত কেটে ঢুকছে, অন্য ভাবে আসছে। অতএব এক হচ্ছে আমাদের সঠিক কনক্লুশনে যেমন আসতে হবে, আরেকটা হচ্ছে সঠিক পদ্ধতিতে হেঁটে আসতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনভিটেশনে খাবার খেতে, কোরআনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভাইট করতেন মানুষজনকে খাওয়ার জন্য, তারা আসতো, তার গৃহে খেতে আসতো। আল্লাহ বলতেছেন যে তোমরা বেশি আগে আগে চলে এসো না খাওয়ার টাইমের আগ দিয়ে, আবার খাওয়ার টাইমের পর বসে বেশি গসিপ করো না, তাড়াতাড়ি চলে যাও, কোরআনে আছে। এখন খাবার টাইমে সবাই বসে আছে রাসূলের সামনে খাচ্ছে, এক্সাম্পল। কিন্তু কেউ যদি জানলা দিয়ে এসে ঢুকে খেতে বসে গেছে, আপনাকে বাস্তব আল্লাহ সবাই খেতে বসছে, নবীর সাথে খাচ্ছে, কিন্তু জানলা দিয়ে ঢোকাটা প্রসেসটা ঠিক নাই। ফাইনালি সে সঠিক জায়গায় আসছে, কিন্তু প্রসেসটাও সঠিক হতে হবে। কেননা এখানে সে জানলা দিয়ে প্রবেশ করে ঘটনাক্রমে ড্রয়িং রুমে চলে আসছে, খাওয়ার জায়গায় বা ডাইনিং রুমে আসছে। কিন্তু অন্যদিন যদি জানালা দিয়ে ঘরে ঢোকাটা তার কাছে একটা অ্যাকসেপ্টেবল ব্যাপার হয়, সে অন্যদিন জানলা দিয়ে ঘরের বেডরুমে ঢুকে পড়তে পারে, এবং তখন আউটপুটটা ফলস হবে, আউটপুটটা ব্যাড একটা জিনিস নিয়ে আসবে। সো আমরা অনেক মানুষের সাথে এক প্ল্যাটফর্মে দাঁড়াই, মনে করি আমরা এক চিন্তার লোক, একই লোক, এক সমমনা ইত্যাদি, শুধুমাত্র আউটপুটের বিচারে সেটা একরকম। আর যখন আউটপুটও আমাদের সেম এবং থট প্রসেসও সেম, সঠিক পদ্ধতিতে আমরা সঠিক আউটপুটে এসে দাঁড়াইছি, সবাই দরজা দিয়ে অনুমতি সহকারে প্রবেশ করে আমরা বসছি, তখন আমরা অধিকতর সমমনা লোক, অধিকতর কাছাকাছি চিন্তা লোক। আদারওয়াইজ সবাই আমরা আহলে বাইতকে ভালোবাসতেছি, যদি জানালা দিয়ে প্রবেশ করে, কেউ যদি দরজা দিয়ে প্রবেশ করে, কেউ যদি ছাদ কেটে প্রবেশ করে, তিনটা সমান হবে না। ইসলামের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ডিডাকটিভ, ইন্ডাকটিভ আর্গুমেন্ট আমরা দেখব ভ্যালিড কিনা। ইন্ডাকটিভও ভ্যালিড আছে, ভ্যালিড একরকম, ইনভ্যালিড 3 রকম হয়। ডিডাকটিভও ভ্যালিড একরকম, ইনভ্যালিড 3 রকম হয়, ট্রুথ টেবিলের মতো। এই বাকি সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে অ্যানালাইজ করবো এবং প্র্যাকটিস করবো, ঠিক আছে? আজকে ক্লাসটা ফ্রুটফুল হয়েছে, বলেন তারপরে। আমার কাছে ভাই মানে চিন্তা করতে পারতেছি একটু একটু আগের থেকে। ওকে, কোন কোন বিষয়গুলো, কোনো কমেন্ট টমেন্ট সামথিং 2-1 মিনিট বলেন, তারপর আমরা, আচ্ছা আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আর আপনারা কিছু কমেন্ট অ্যাটলিস্ট করেন, নাহলে আমি বুঝবো না যে আসলে বুঝলেন কিনা। কমেন্ট বলতে